তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট সিজার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে এমসিকিউ এক্সপ্রেস। ঠিক আছে, তো এমসিকিউ এক্সপ্রেসে আমাদের কি করব না, আমরা হচ্ছে যে তোমাদের একটা চ্যাপ্টার আমি অলরেডি এমসিকিউ এক্সপ্রেস থ্রু দিয়ে একটা মানে দুটো লেকচার মনে হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু দিয়ে কমপ্লিট করেছি। তো এটা হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির। তো আমি তোমাদের যেমন কথা মতো বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমি তোমাদের বইয়ের যে সব এমসিকিউগুলো আছে তো ওগুলো আমি কমপ্লিট করাবো। তো আজকে হচ্ছে যে পার্ট ওয়ান। ঠিক আছে, তোমরা যে কনভেনশনাল টাইপ যে কোশ্চেনগুলো আছে না, যে পেজ নাম্বার দেখবে 63 থেকে আছে, 63 পেজ নাম্বার 63। ঠিক আছে, নতুন বইয়ের পেজ নাম্বার 63 কনভেনশনাল টাইপ যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে তো ওগুলো আমি কমপ্লিট করবো আজকে, হয়তো 25টা বা যতগুলো হয় দেখা যাক। তো যেটা বলবো যে কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাবে। তো বোর্ডে অত কোশ্চেন তো লেখা সম্ভব নয়, তাই ওগুলো স্ক্রিনেই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো স্ক্রিনে ওগুলো উঠে যাবে। তো তোমরা বইটা পাশে রাখবে আর আমি যেগুলো করাচ্ছি করবে। ঠিক আছে, তো 1 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। তো 1 নম্বর কোশ্চেন কি বলেছে যে ক্লোরিন এবং অক্সিজেন দুটি বিভিন্ন যৌগ গঠন করে। যৌগ দুটির একটিতে ভর আছে, ভর হিসেবে 81.6% এবং অপরটিতে 59.7% ক্লোরিন আছে। কোন রাসায়নিক সংযোগ সূত্র এই ফলাফল সমর্থন করে? মানে বলতে যাচ্ছে ক্লোরিন ও অক্সিজেন দুটি বিভিন্ন যৌগ গঠন করে। মানে ক্লোরিন এবং অক্সিজেন সহযোগে ওই ক্লোরিন আর অক্সিজেন এদের দুজনের সমন্বয় হচ্ছে যে দুটো কম্পাউন্ড গঠিত হয়। সাপোজ ধরলাম একটা কম্পাউন্ড এ আর একটা বি। ঠিক আছে, তো এ আর বি যে কম্পাউন্ড গঠিত হয়, এবার বলছে ওদের যে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে। তো এগুলো হচ্ছে যে ওদের অনুপাত, আমরা একটা অনুপাত দেখবো বা মানে যেটা দেখে আমরা বুঝবো কি করে, মানে এই চারটে ফর্মুলার মধ্যে কোন ফর্মুলাটা ওখানে খাটছে। আমি তোমাদের বলেছিলাম ভরের নিত্যতা সূত্র, ওই যে মিথানুপাত, গুণানুপাত, তারপরে গেলুসেকের গ্যাস আয়তন সূত্র। তো ওগুলোর মধ্যে কোনটা খাটছে এখানে বলতে হবে। তো চলো একটু দেখে নেওয়া যাক। তো কনভেনশনাল টাইপ কোশ্চেন নাম্বার 1। ঠিক আছে, দেখো স্ক্রিনে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো দেখো আমি এটা লিখতে পারি ক্লোরিন ও অক্সিজেন। আমি ধরলাম প্রথম কম্পাউন্ডটা এ কম্পাউন্ড। ঠিক আছে, দুটো কম্পাউন্ড তৈরি, তাহলে আমি ধরলাম এটা এ কম্পাউন্ড। তো এ কম্পাউন্ডে কি বলেছে না, ক্লোরিন এবং অক্সিজেন দুটি বিভিন্ন যৌগ গঠন করে। যৌগ দুটির একটিতে ভর হিসেবে এত পার্সেন্ট এবং অপরটিতে ক্লোরিন আছে। তো ওই যে পার্সেন্টেজ এগুলো দেওয়া আছে না, পার্সেন্টেজ পরিমাণ, তো ওগুলো কিসের দেওয়া আছে না, ক্লোরিনের দেওয়া আছে। তো আমি এটা লিখতে পারি 81.6% ক্লোরিন আছে, বা এটা আমি গ্রামই করে দিলাম। এটা মাস যেহেতু দেওয়া আছে, পার্সেন্টেজ মাস দেওয়া আছে, তো আমি এটা একবারে করে দিলাম যে 81.6 গ্রাম ক্লোরিন আছে। 81.6 গ্রাম ক্লোরিন আছে। ক্লোরিন আছে, এই কম্পাউন্ডে এত ক্লোরিন আছে। 100 মাইনাস 81.6 গ্রাম এত আছে। তো এই কম্পাউন্ডে ক্লোরিন আছে এত গ্রাম, ক্লোরিন আছে এত গ্রাম, এটা সমান, এটা হবে এত গ্রাম অক্সিজেনের সাথে। এটা লিখতে পারি কি, দেখো একটা এ কম্পাউন্ডে এতটা আছে কি ক্লোরিন আছে, তো বাকিটা থাকবে অক্সিজেন থাকবে। তো অক্সিজেন আমার যেটা ক্যালকুলেট করা আছে, এটা মনে হচ্ছে 18.4 গ্রাম, 80.4 গ্রাম হবে। ঠিক আছে, তো এবার পরে আরেকটা যে কম্পাউন্ড, যে বি কম্পাউন্ড আছে, যেটা বি কম্পাউন্ডে কত 59 পয়েন্ট না কত দেওয়া আছে, 59.7, 59.7 গ্রাম ক্লোরিন আছে। কত, 100 মাইনাস 59.7 গ্রাম, এটা বিয়োগ করলে কত হচ্ছে 40.3 গ্রাম অক্সিজেনের সাথে। দেখো বুঝতে পারলে কিনা, দেখো আমাকে দেওয়া আছে অক্সিজেন আর ক্লোরিন, এই দুটো পরমাণুর সমন্বয় হচ্ছে যে দুটো কম্পাউন্ড গঠিত হয়েছে। আমি সাপোজ ধরে নিলাম একটা এ একটা বি। তো যেটা বলছিলাম যে এত এত গ্রাম ক্লোরিন আছে, কত কত গ্রাম অক্সিজেনের সাথে না, একটা থেকে ওটা বাদ দিয়ে দিলে যেটা থাকবে তত গ্রাম অক্সিজেনের সাথে আছে। ঠিক আছে, হয়ে গেল। তো এ আর বি হয়ে গেল। তো আমরা দেখো এখানে একটা অপশন এলিমিনেট করবো কি করে, দেখো এখানে বলছে প্রথম আছে যে ভরের নিত্যতা সূত্র। তো অপশনগুলো আগে একটা একটা এলিমিনেট করে নিই, কারণ এতগুলো তো চয়েস চেক করা সম্ভব নয়। দেখো একটু বুদ্ধি খাটাও, যে ভরের নিত্যতা সূত্র যেটা দেওয়া আছে, তো ভরের নিত্যতা সূত্র কখন লাগে না, যখন হচ্ছে যে দুটো রিয়াকশন হলো, ধরলাম এ প্লাস বি থেকে সি প্লাস ডি হলো। তো ভরের নিত্যতা সূত্রটা তখন খাটবে যখন হচ্ছে যে ভরের নিত্যতা সূত্র মানে কি, রিয়াকশনের আগে মোট ভর আর রিয়াকশনের পরে মোট ভর সমান, তো তখন হচ্ছে ভরের নিত্যতা সূত্র খাটে। তো এখানে তো এরকম কোনো রিয়াকশন তো কিছু বলা নেই, তার মানে ভরের নিত্যতা সূত্র হবে না।
এবার গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটা দেখো, ওই গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটাও কিন্তু ওই রকমই, ওই ভরের নিত্যতা সূত্রের মতো, যে আগের ভলিউম শেষের ভলিউম এরকম একটা। তো আয়তন নিয়ে আমাদের কোনো নেই, তো এ আর ডি কাটা। এবার রইল কি মিথানুপাত আর হচ্ছে গুণানুপাত। তো মিথানুপাত সূত্রটা দেখো, মিথানুপাত সূত্রে কি হয়, মিথানুপাত সূত্রে এই দুটো, আমরা এখানে ক্লোরিন আর অক্সিজেন নিয়ে কাজ করছি, কিন্তু মিথানুপাত সূত্রে যেটা বলা হয়েছিল যে এই যে ধরে নিলাম হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে রিয়াকশন করে জল উৎপন্ন হলো, এই কার্বন আর হাইড্রোজেনের সাথে হচ্ছে যে মিথেন উৎপন্ন হলো, আর এর সাথে রিয়াকশন করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। তো এখানে যে এই যে তিনটে যে হলো, মানে এরা দুজন রিয়াকশন করে যেটা তৈরি করলো, আর এরা দুজন আলাদা আলাদা ভাবে যে কার্বন সাথে রিয়াকশন করে যেটা উৎপন্ন করলো, তো এদের হচ্ছে যে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের যে সিম্পল রেশিওটা, মানে যে সরলতম রেশিওটা, সেটা কি, বা সেটা কি হচ্ছে একটা পূর্ণ সংখ্যার একটা গুণিতকে থাকে, পূর্ণ সংখ্যার একটা রেশিওতে থাকে। তো সেটার মানে হচ্ছে, সেটা হচ্ছে কখন হবে না, সেটা হচ্ছে যে মিথানুপাত সূত্রের ক্ষেত্রে হবে। কিন্তু তাহলে এখানে তো ওরকম কোনো ব্যাপার নেই, কারণ এখানে মাত্র ক্লোরিন আর অক্সিজেন নিয়ে কথা হচ্ছে, তাহলে মিথানুপাত সূত্রটা কিন্তু কাটা হয়ে গেল। তো এবার রইল পড়ে কি গুণানুপাত সূত্র। তো গুণানুপাত সূত্রটাই তার মানে পড়ে আছে। তো আমি দেখো, আমি এটা কি করার চেষ্টা করবো, তো গুণানুপাত সূত্র প্রমাণ করার জন্য দেখো এগুলো মুখে মুখে হয়ে যায়, বাট আমি তোমাদেরকে পুরো প্রুফ দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এটা কি করলাম, এত গ্রাম ক্লোরিন আছে, এত গ্রাম, আমি এটা কি করবো, বি কম্পাউন্ডার 1 গ্রাম ক্লোরিন কত হতে আছে দেখিনি একবার। এত গ্রাম ক্লোরিন আছে 40.3 বাটে 59.7 গ্রাম সমান, এটা কত হবে, 0.67 গ্রাম অক্সিজেনের সাথে। এবার আমি কি করব, এই বি এর এই যে দেখ, কারণ কি দুটো যেহেতু ক্লোরিন আর অক্সিজেন সমন্বিত কম্পাউন্ড, ক্লোরিন আর অক্সিজেন আছে দুটোতে, তো তাহলে আমি এই বি কম্পাউন্ড যেটা হচ্ছে, সেখানে আমি এই এই এর কম্পাউন্ডের ক্লোরিনের মাসটা এখানে বসাবো, দিয়ে দেখবো যে মানটা আসবে সেটা এই এর সাথে কি রেশিওতে করছে, ভ্যারি করছে। তো সেখান থেকে বুঝতে পেরে যাবো, যদি সিম্পল রেশিও হয় তাহলে গুণানুপাত সূত্র খাটছে, বুঝতে পারলে। তো আমি এখানে এই মানটা এবার বসাবো, 81.6 গ্রাম ক্লোরিন আছে, 81.6, এবার গুণ করে দাও, 40.3 ডিভাইডেড বাই 59. ইন্টু, তাহলে কত হবে, 81.6 গ্রাম। তো এটা কাটাকাটি করতে কত আসবে, 0.67 ইন্টু এটা করতে কত এসছে, এটা হচ্ছে 55.08 গ্রাম। তো দেখো, আমি এটা বার করার আমার কারণটা কি, গুণানুপাত সূত্রে কি বলা হয়েছে না, প্রথম মানে যে দুটো কম্পাউন্ড সমন্বিত যে যৌগটা উৎপন্ন হবে, ধরলাম দুটো পরমাণু নিয়ে গঠিত দুই ধরনের যৌগ গঠন হলো, একটা এ আর বি। তো এ এখানে ক্লোরিনের পরিমাণ কত নিয়েছে না, এত গ্রাম নিয়েছে, এত গ্রাম অক্সিজেনের সাথে। তো আমি বি দেখলাম কি এত গ্রামের সাথে এত গ্রাম অক্সিজেনের রিয়াকশন করেছি, মানে এ আছে আর কি, ওই টোটাল কম্পাউন্ডটাতে অক্সিজেনের পরিমাণ এটা আছে। তো আমি এটা এই বি কম্পাউন্ডে, তুমি এতেও করতে পারো, আমি কি বললাম, বি কম্পাউন্ডে 1 গ্রাম ক্লোরিনের জন্য কত গ্রাম অক্সিজেনের দরকার সেটা লিখে নিলাম, এই 0.67 গ্রাম। এবার আমি কি করবো, এ কম্পাউন্ডে ক্লোরিন যতটা লেগেছে সেটা দিয়ে চেক করবো, দেখলাম যে এত গ্রাম লেগেছে। তো তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এটা কিন্তু অক্সিজেনের পরিমাণটা, আর এখানে এই অক্সিজেনের পরিমাণ। তো এই দুটো যদি সিম্পল রেশিওতে থাকে, তবে আমরা বলবো কি এটা হচ্ছে গুণানুপাত সূত্র মেনে চলছে। তো এবার এটা অনুপাত করে দাও, সিম্পল ব্যাপার। তো কি হবে, এটা আচ্ছা, এটা উপরে রেখে দিই, 55.08 বাই 18.4। তো দেখো 18 36, 18 তো দেখো 18×3 এর 3 পয়েন্ট সামথিং হবে। তো আমি এটাকে সমতুল্য এরকম করে দিয়ে এটা 3 করে দিতে পারি, ঠিক আছে, মানে ইকুইভ্যালেন্ট টু, নট ইজিক্যাল টু 3, বাট 3 এর কাছাকাছি হচ্ছে, যাই হোক 3 আসবে। তো এগুলো তো তোমাদের এতে চলে এসেছে, মানে মোটামুটি দেখলে যে 3 এসছে। তো 3 মানে কি না, আমি বলতে পারি এই যে এই প্রথমের এ আর বি কম্পাউন্ডে ওই অক্সিজেনের যে ভ্যারিয়েশনটা কিভাবে হচ্ছে না, 1:3 অনুপাতে হচ্ছে। এই জায়গাটা সিম্পল রেশিওতে ভ্যারি করছে। তো সিম্পল রেশিওতে যেহেতু ভ্যারি করছে, তাই জন্য এটা হচ্ছে কি গুণানুপাত সূত্র এটা ফলো করছে। তো লিখে দিই এটা অপশান, তাহলে কত নম্বর অপশান হবে, 1:3 মানে হচ্ছে যে গুণানুপাত সূত্র। দেখো বুঝতে পারলে কিনা, দেখো যে গুণানুপাত সূত্র, যদি ব্যাপারটা ভুলে গিয়ে থাকো, গুণানুপাত সূত্রটা একবার দেখে নাও, ঠিক আছে, যে কি বলা হয়েছিল। তো আশা করি বোঝা গেছে, ঠিক আছে, ক্লিয়ার। চলো এবার হচ্ছে চলে যাই।
তো চলো 2 নম্বর কোশ্চেনটা কি বলা আছে দেখো, স্ক্রিনে দেখো। তো আমি এখানে বইটাতে দেখছি যে তোমার কাছে একটা বই আছে, আমার ছাত্রীরই বই একটা অবশ্য। তো দেখো প্রথম 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে না, প্রদত্ত যৌগের জোড়গুলির মধ্যে গুণানুপাত সূত্র মেনে চলে যে জোড়টি সেটি হলো। তো তোমরা এটা গেস করে বা গেস করে না, মোটামুটি তোমরা ভেবেচিন্তে এটা বলো তো কোন অ্যান্সারটা হবে। তো আমি এক্ষুনি গুণানুপাত সূত্র সম্পর্কে আলোচনা করলাম যে গুণানুপাত সূত্র মানেটা কি না, গুণানুপাত সূত্র হচ্ছে যে দুটি পরমাণুর সংযোগে উৎপন্ন 2 বা ততোধিক মৌল বা কম্পাউন্ড যদি তৈরি হয়, তো তাদের মধ্যে যে ওই যে কম্পাউন্ডের যে রেশিও বা সিম্পল রেশিও, সেটা কি হচ্ছে, এটা এতে থাকবে, এটা সিম্পল রেশিওতে থাকবে। তার মানে 2 বা ততোধিক মানে দুটো পরমাণু দরকার, মানে 2 ধরনের পরমাণু। তো এখানে দেখো 2 ধরনের পরমাণুকে কোন কোন এই কম্পাউন্ডে আছে দেখো, আমি ডি থেকে বলছি। দেখো ডিতে দেখো একটা আছে ম্যাঙ্গানিজ আছে, একটা অ্যাটম আছে ম্যাঙ্গানিজ, আর একটা আছে MnSO4। তো দেখো এখানে MnSO4 3 ধরনের চলে এসেছে, তার মানে ডি এরটা হবে না। তো একটু কমন সেন্স লাগাও, দেখো আসলে এগুলো কিন্তু মোটামুটি দেখেই হয়ে যাবার কথা। তো দেখো এটা কিন্তু প্র্যাকটিস করতে করতে মানে হয়ে যাবে, ঠিক আছে। তো ম্যাঙ্গানিজ আর MnSO4 এটা হবে না। তো সিতে কি বলেছে, হাইড্রোজেন সালফাইড আর কি সালফার ডাইঅক্সাইড, তো H2S এবং SO2। তো দেখো যেহেতু আমি বললাম যে দুটো নিয়ে তৈরি হতে হবে, মানে এরকম কার্বন আর হাইড্রোজেন সমন্বিত দুটো কম্পাউন্ড ধরলাম, এখানে একটা মিথেন আর এখানে হচ্ছে C2H6। তো এইরকম হতে হবে যে এই দুটো কম্পাউন্ডের এতে হয় এরকম একটা হয়েছে, এরকম একটা হয়েছে, তো এবার এদের কার্বন আর হাইড্রোজেনের রেশিও বা এরকম একটা রেশিও একটা সিম্পল এতে থাকবে। তো এখানে দেখো এই যে হাইড্রোজেন সালফাইড আর SO2, এখানে তো 3 ধরনের চলে এলো, হাইড্রোজেন সালফার, তারপরে অক্সিজেন, এত কিছু চলে এলো। তো এটা তো তার মানে এটা গুণানুপাত সূত্র খাটছে না। তো অপশন সি ইজ অলসো ইনকারেক্ট। তো বি অপশন কি বলেছে, অ্যামোনিয়া আর এনও আর কি বলেছে অ্যামোনিয়া। তো এখানেও দেখো এখানে আছে নাইট্রাস অক্সাইড, তো এখানে যদি NO2 থাকতো তবে কিন্তু এটা হতো, কিন্তু যেহেতু এখানে NH3 আছে তো হবে না, কারণ কি এখানে একটা অন্য এক ধরনের অ্যাটম চলে এসেছে। তো অপশন বি ইজ অলসো ইনকারেক্ট। তো তাহলে আর পড়ে থাকে কি, দেখো দেখো যেটা আছে যে সালফার ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড যেটা আছে SO2 আর SO3, তো ওখানে দেখো কিন্তু দুটো মাত্র কম্পাউন্ড, দুটো পরমাণু নিয়ে গঠিত, একটা সালফার একটা অক্সিজেন। তো তুমি যদি ওখানে যদি রেশিওটা দেখো যে সালফারে দেখো, সালফার আর অক্সিজেনের প্রথমটার ক্ষেত্রে মানে এসও টুতে দেখো ব্যাপারটা কি হচ্ছে না, সালফার কত আছে, সালফার আছে কত 32, আর এখানে অক্সিজেন কত আছে 16-32, মানে 1:1 রেশিওতে। আর SO3তে কি হচ্ছে না, SO3তে যেটা হচ্ছে সালফারের 32 আর 16 কত 48, তো 16-32, 16-48। তো তাহলে তুমি দেখো এখানের 16-32, 16-8, তো এখানের সালফার আর এখানের সালফার হচ্ছে যে কি 1:2 রেশিওতে করছে, আর এখানের অক্সিজেন আর এখানের অক্সিজেন 1:3 রেশিওতে ডিভাইড মানে আছে আর কি। তো দেখো তাহলে এখানে আমরা যেটা বললাম যে কোনো দুটো পরমাণু দরকার, দুটো পরমাণু তারা একটা সিম্পল রেশিওতে ভ্যারি করবে। তো তার মানে আমরা যেটা দেখতে পেলাম এখানে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তো দুইয়ের হচ্ছে অপশন নেই, ঠিক আছে, 2-এর অপশন নেই, এগুলো আর কিছু বলার নেই, ঠিক আছে। তো 3 নম্বর কোশ্চেনে চলে যাই চলো। তো 3-এ কি বলেছে, বলছে যে কোন রাসায়নিক সংযোগ সূত্রকে তুল্যাঙ্ক অনুপাত সূত্র বলা হয়। দেখো এইসব কোশ্চেনগুলো কিন্তু এগুলো আমি না বললেও তোমরা আশা করি পারবে, কারণ এগুলো বই রিডিং পড়লে এগুলো তোমাদের পারা যাবে, ঠিক আছে। তো এগুলো অপশন এটা হবে কি, এটা অপশন এ হবে যে মিথানুপাত সূত্র হচ্ছে যে তুল্যাঙ্ক সূত্র, মানে মিথানুপাত সূত্রকে তুল্যাঙ্ক সূত্র বলা হয়, তুল্যাঙ্ক অনুপাত সূত্র, ঠিক আছে। এগুলো আমার কিছু বলার নেই, এগুলো তোমাকে বই রিডিং করে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে, মানে ক্লিয়ার বলতে ওটা দেওয়া আছে, তোমরা জাস্ট দেখে নেবে। তো 3-এর হচ্ছে যে এই হবে, 3-এর এ। তো যেগুলো করে দেওয়ার আমি সেগুলো তোমাদের করে দেবো, কিন্তু এগুলো তো কিছু বলার নেই আমার, ঠিক আছে। তো 4 নম্বর কোশ্চেন যেটা আছে, তো 4 নম্বর কোশ্চেন যেটা আছে দেখো, 4 নম্বর কোশ্চেনটা যেটা বলেছে যে হাইড্রোজেন H2S, আর একটা এর মধ্যে 5.88% হাইড্রোজেন আছে, জলের মধ্যে আছে 11.11% হাইড্রোজেন, এবং SO2 এর মধ্যে আছে 50% সালফার। এই তথ্যগুলি দ্বারা প্রদত্ত কোন সংযোগ সূত্র ব্যাখ্যা করা যায়। দেখো এখানে কিন্তু গল্পটা দেখো এখানে কিরকম হয়ে আছে, এটা কত 4 নম্বর বলছি তো, হ্যাঁ 4 নম্বর। তো 4 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে লক্ষ্য করো, ভালো কোশ্চেন। কি বলেছে এখানে 3টে পরমাণু দেওয়া আছে দেখো, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। তো দেখো তোমরা কিন্তু যারা বুঝতে পেরেছো যে অঙ্কটা কি হয়েছে, তোমরা কিন্তু মুখে মুখে বলে দিতে পারবে যে এটা কিসের সূত্র ফলো করছে। এটা কি ফলো করছে বলো তো, এটা হচ্ছে যে মিথানুপাত সূত্র কিন্তু ফলো করছে। কেন বলো তো, মিথানুপাত সূত্রে কি বলা ছিল
না, মিথানুপাত সূত্রে বলা ছিল যে অন্তত 3টে পরমাণু থাকতে হবে, অন্তত 3টে পরমাণু, মানে দেখো এরকম ব্যাপারটা হচ্ছে মিথানুপাত সূত্রে যেটা বলেছিলাম যে এটা দেখো H2S গঠন করেছে, এটা SO2 করেছে, এটা কি করেছে জল বলতে সম্ভবত, হ্যাঁ জল, ঠিক আছে। এবার আমি কি বলবো না, দেখো এখানে যেহেতু সালফার আর হাইড্রোজেন পরস্পরের মধ্যে রিয়াকশন করে H2S উৎপন্ন করেছে, আবার একটা অন্য 3 নম্বর একজন ব্যক্তি তার সাথে জল, এই হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করে, মানে এর সাথে করে জল উৎপন্ন করেছে। আর এই যে সালফার, এই সালফার আবার এই অক্সিজেনের সাথে আলাদাভাবে SO2 তৈরি করেছে। তো এটা তার মানে আমরা দেখে বুঝতে পারছি মিথানুপাত সূত্র, কিন্তু আমি এটা তোমাদের ছোট্ট করে বলে দেবো, ঠিক আছে। তো দেখো এটা এটা হয়েছে কি, দেখো প্রথমে কি কম্পাউন্ডটা দেওয়া আছে, প্রথমে জল দেওয়া আছে নাকি, প্রথমে আছে জল, জল আছে H2S, তো H2S এ হাইড্রোজেন দেওয়া আছে যেটা 5.88%, না কত, 5.88%, হ্যাঁ। তো হাইড্রোজেন যদি 5.88% থাকে, তো সালফার কত পরিমাণ আছে, তো সালফার আছে, তার মানে সালফার আছে 100 থেকে ওটা বাদ দিয়ে দিলে যেটা থাকবে, কত থাকবে বলো, এত %। তারপর কি জল দেওয়া আছে, তারপর আছে কি জল, জল, তো জলে দেখো জলে, জলে আছে, জলে হাইড্রোজেন আছে কত, দেখো হাইড্রোজেন কত % আছে, জলে হাইড্রোজেন আছে 11% তো তার মানে অক্সিজেন কত থাকবে, 100 মাইনাস 11.11 মানে কত, 88.99 এরকম হচ্ছে, 88.89, ঠিক আছে। তো H2, তারপরে আছে কি আর আর হবে SO2, তো SO2তে S আছে 50%, S সমান 50%, তো অক্সিজেন থাকবে কত 50%, এটা বলার নেই। এবার আমি কি করবো, দেখো এখানকার হাইড্রোজেন আর সালফারের যে অনুপাত আর এখানকার অক্সিজেন হাইড্রোজেনের অনুপাত দেখবো, দেখবে একটা আলাদা একটা রেশিও আসবে, চলো দেখে নেওয়া যায় কি রেশিও আছে। তো হাইড্রোজেন আর সালফার H আর S এর অনুপাতটা দেখলে বোঝা যাবে 5.88, এই সরি 94.12, এটা কত আসবে, এটা 1:16 আসবে। জলের ক্ষেত্রে H/O এর অনুপাতের ক্ষেত্রে আসবে, হাইড্রোজেন আছে 11.11 ইজ টু 88.89, তোমরা আমার সাথে করতে থাকো, 8.89 তো 11.11, এটা আসবে 1:8। তো সালফার আর অক্সিজেন এটা তো কিছু বলার নেই, এটা আসবে কত 1:1, ঠিক আছে। তো এবার দেখো যেটা বলবো, তো এবার আমি যদি বলি যে এখানকার ওই যে সালফার, দেখি কি বলেছি, দেখো সালফারের অনুপাত যেটা হচ্ছে যে 2:1, এবারে 50% আছে, এটা হচ্ছে যে পূর্বের অনুপাত যেটা, হ্যাঁ তোমাদের যেটা অ্যান্সারে যেটা দেওয়া আছে, দেখো যে বলেছে যে এই যে অনুপাতের এসেছে, এটা দেখো এই যে এখানকার এই যে সিম্পল রেশিওটা তুমি যদি দেখো, এখানকার 1:16 আর এটা 1:8, তো এই 1 আর এই 1, তো বা এটাকেও যদি তোমরা নিয়ে নাও, তো যে কোনো একটাকে যদি তোমরা নিয়ে নাও, দেখবে যে এই সালফার আর অক্সিজেনের এটা হচ্ছে যে কি ওদের হচ্ছে যে উপগুণিতক বলা হয়, দেখো যেটা দেওয়া আছে যে এই অনুপাতটা পূর্বের অনুপাতের উপগুণিতক দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে মিথানুপাত সূত্র, তো তোমরা এখানটা দেখে বুঝতে পেরে যাবে এটা মিথানুপাত সূত্র দেওয়া আছে। তো যদি কখনো মনে সন্দেহ হয় যে এটা স্যার ঠিক বলেছে কিনা, তো তখন তোমরা এটা পুরোটা কষে কষে দেখতে পারো, ঠিক আছে। তো আমি যেটা বললাম যে আমি এটা দেখবো যে এরকম একটা
তিনটে কম্পাউন্ড, তিনটে পরমাণু দেওয়া আছে, তো তারা দুজন একটা রিয়াকশন করে যেটা উৎপন্ন করবে। তো তারা আবার আলাদা আলাদাভাবে একটা তৃতীয় কোনো পরমাণুর সাথে রিয়াকশন করে তো আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি করেছে। তো এবার তাদের হচ্ছে যে রেশিওগুলো দেখবে একটা সিম্পল রেশিওতে ভ্যারি করবে। তো সেটাই হচ্ছে যে মিথেন অনুপাত সূত্রতে বলা হয়েছে। তো অ্যান্সার এটা কি হবে? 4 নম্বর। 4 নম্বরের অ্যান্সার কতটা হচ্ছে মিথেন অনুপাত সূত্র 4-এর ডি। 4-এর ডি। ঠিক আছে, চলো এবার 5 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। 5-এ কি বলছে যে দেখো যে হ্যাঁ, এটা তো কিছু বলার নেই। নিম্নলিখিত কোন পরমাণু জোড় ডাল্টনের পরমাণুবাদের সীমাবদ্ধতা নির্দেশ করে? তো দেখো ডাল্টনের পরমাণুবাদের যে সীমাবদ্ধতা যেটা ছিল সেটা দেখো এখানে তুমি সব একটা জিনিস কমন দেখতে পাবে। দেখো সবার এখানে কিন্তু পারমাণবিক ভরগুলো আলাদা আছে, ঠিক আছে, কিন্তু এই যে আর্গন আর ক্যালসিয়ামের দেখো হচ্ছে যে পরমাণু ক্রমাঙ্ক আলাদা হওয়া সত্ত্বেও এদের কিন্তু পারমাণবিক ভর হচ্ছে সমান। তো তাই জন্য বলা হচ্ছে যে এই যে আর্গন আর এই যে ক্যালসিয়াম এরা হচ্ছে যে কি যেহেতু ডাল্টনের পরমাণুবাদ যে এটা অ্যাকর্ডিং টু ডাল্টনের পরমাণুবাদ, তো সেখানে বলা আছে কি ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু ভর ও ধর্ম হচ্ছে নাকি একই হয়, আলাদা হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর্গন আর ক্যালসিয়ামের পারমাণবিক ভর একই। তাই জন্য এটা হচ্ছে যে ডাল্টনের যে এটা আছে ডাল্টনের পরমাণুবাদ সেটা হচ্ছে যে কি করে লঙ্ঘন করে। তো তাই জন্য অপশান হচ্ছে অপশান নাম্বার ডি। ঠিক আছে, তো এগুলো তোমাদের বই রিডিং পড়তে হবে কিছুটা, কারণ সব ডিটেলস তো এখানে বলা যাবে না। কি আছে আর্গন 1840 আর ক্যালসিয়াম হচ্ছে 2040। ঠিক আছে, তো সব ডিটেলস বলতে দেখো তো এগুলো তো এরকম করে তোমাদের মুখে এরকম করে সেই আমি বললেও কি বই থেকেই বলবো, তো তাই জন্য তোমরা এটা করতে পারো, তোমরা বই থেকে রিডিং পড়ে নিতে পারবে। ঠিক আছে, তো যেগুলো আমি এক্সট্রা কনসেপ্ট লাগবে মানে একটু পরে যেগুলো অঙ্কতে আসবো তখন কিন্তু এক্সট্রা অনেক কনসেপ্ট লাগবে, সেগুলো আমি তোমাদের এই কোশ্চেন থ্রু বলে দেবো। ঠিক আছে, কিন্তু এই যে কোশ্চেনগুলো আছে না এগুলো তো বই একটু রিডিং পড়তে হবে শর্টকাট মানে ছোটো করে। ঠিক আছে, কারণ বই রিডিং পড়া শিখতে হবে। ঠিক আছে, তো এবার হচ্ছে 6 নম্বর কোশ্চেন, নিচের কোন যৌগটির ক্ষেত্রে ডাল্টনের পরমাণুবাদ প্রযোজ্য নয়? তো প্রোটিনের ক্ষেত্রে ডাল্টনের পরমাণুবাদ প্রযোজ্য নয়। কারণটা কি? কারণ যেটা 6-এর যে অ্যান্সার যেটা দেওয়া আছে যে প্রোটিন যেটা হয় সেটা হচ্ছে যে কি ওটা হচ্ছে পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত থাকলেও অনুপাতগুলি সরল অনুপাত নয়। দেখো এমনিতে কি বলেছিলাম যে সরল অনুপাতে সব ভ্যারি করতে হবে, কিন্তু ওখানে যে প্রোটিনের যেটা যে এগুলো পরমাণুগুলো আছে প্রোটিনের মধ্যে, তো তারা কি হচ্ছে সরল অনুপাতে হচ্ছে যে করে না, ভ্যারি করে না। তো তাই জন্য প্রোটিন হচ্ছে যে ওই ডাল্টনের পরমাণুবাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো 6 নম্বর এ হবে, 6-এর এ। এগুলো বই রিডিং মারতে হবে। তো অঙ্কতে আসছি, চলো বেশি দেরি করবো না। তো আশা করি কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ। ঠিক আছে, তো 7 নম্বরে যেটা বলবো, তো 7 নম্বরে দেখো 100 ml 7 নম্বর, চলো এখানটা 7টা করে দিই। 100 ml কার্বন মনোক্সাইডের সঙ্গে সমচাপ ও উষ্ণতায় সর্বনিম্ন কত আয়তনের অক্সিজেন গ্যাস মিশিয়ে বিস্ফোরণ ঘটালে কার্বন মনোক্সাইড সম্পূর্ণরূপে কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হবে? আচ্ছা, উষ্ণতায় সর্বনিম্ন কত আয়তনের অক্সিজেন গ্যাস মিশিয়ে বিস্ফোরণ ঘটালে কার্বন মনোক্সাইড সম্পূর্ণরূপে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা দেখো বলেছে কি কার্বন মনোক্সাইডকে কার্বন ডাইঅক্সাইডে নিয়ে যেতে বলেছে। তো দেখো কার্বন মনোক্সাইড আর যদি অক্সিজেন বিক্রিয়া করে তো এই দেখো CO2 হয়ে যাচ্ছে, তো অক্সিজেন তো এইভাবে থাকবে না, হয়ে গেল। এবার কি বলেছে না 100 ml কার্বন মনোক্সাইডের সঙ্গে সমচাপ ও উষ্ণতায় সর্বনিম্ন কত আয়তনের অক্সিজেন গ্যাস মিশিয়ে বিস্ফোরণ ঘটাতে হবে? আচ্ছা দেখো তাহলে যে বলেছে যে এটা 100 ml দেওয়া আছে, এই যে কার্বন মনোক্সাইড 100 ml দেওয়া আছে, তো এর সাথে কত ml অক্সিজেন অণু মানে এই O2 রিয়াকশন করলে বা বিস্ফোরণ ঘটালে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তো আমরা তো ওটা তো পরের কথা, তো আমরা আগে এটা ব্যালেন্স ইকুয়েশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটার সামনে কিছু নেই মানে 1 আছে। তো আমি দেখো যেহেতু এগুলো সব কিন্তু গ্যাসিয়াস স্টেট, সব গ্যাসিয়াস স্টেট আছে। তো আমি তোমাদের এটাও বলেছিলাম স্টয়কিওমেট্রি পড়ানোর সময়, যখন হচ্ছে যে প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্ট সবাই হচ্ছে যখন হচ্ছে যে গ্যাসিয়াস স্টেটে থাকবে তখন আমাদের এইটাকে আমরা যেমন আমরা বলি 1 মোল, যেটা বলছিলাম যে এটা হচ্ছে মানে 1 মোল কার্বন মনোক্সাইড, তো আমরা এটাকে 1 ml বা 1 ml ও বলতে পারি। ভলিউম টার্মে আমরা বলতে পারি যখন সব অল রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্টস ইন গ্যাসিয়াস স্টেট, তো উই ক্যান সে দ্যাট এই যে মোলটাকে আমরা এই যে 1 মোল যেটা কার্বন মনোক্সাইড বলতাম ওটাকে আমরা বলবো 1 ml কার্বন মনোক্সাইড। ঠিক আছে, তো আমি ওটাই লিখলাম যে তাহলে 1 ml কার্বন মনোক্সাইডের জন্য 1/2 ml অক্সিজেন দরকার। তো 100 ml এর জন্য কত লাগবে? সিম্পল অঙ্ক, 1/2 ইন্টু 100 মানে কত 50 ml অক্সিজেন
বোঝা গেছে? তো এটা অপশান নাম্বার কত আছে? 50 ml এ। অপশান হচ্ছে যে এ, বুঝতে পেরেছো? অপশান এ। তো 7-এর অপশান এ। দেখো বুঝতে পারলো কিনা বলো। তো দেখো আমি যেটা বললাম যে এই যে স্থিরানুপাত, মিথানুপাত, তারপর ভরের নীতিগত সূত্র, তো এগুলোতে তোমাদের একটু কনফিউজড হওয়ার, মানে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, মানে এটা একটু জটিল, একটু বলতে পারো জটিল। তো এইটাতে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি না হলেও একটা দ্বারা ইজিলিও আসলেও আসতে পারে। তো তোমরা একটা কাজ করবে, যে ট্রিক্সটা মনে রাখবে, এই এত ক্যালকুলেশনে যাওয়ার দরকার নেই। তোমরা জাস্ট ট্রিক্সটা কি না, মিথানুপাত সূত্র যখন বলবো, যেটা আমরা মিথানুপাত সূত্রের ক্ষেত্রে বললাম, হ্যাঁ মিথানুপাত সূত্র। তো মিথানুপাত সূত্রে কি বলেছিলাম, যে যখন মিথানুপাত সূত্র মানে হচ্ছে 3টে থাকতেই হবে। আর তোমাদের এত ক্রিটিক্যাল টাইপ কোশ্চেনও আসবে না যেটা তোমরা পারবে না, এরকম এই যে এমসিকিউ টাইপ যেগুলো দেওয়া আছে, যে কনভেনশনাল টাইপ, এর মধ্যেই থাকবে যে 3টে পরমাণু দেওয়া থাকবে, এরা আলাদাভাবে একটা কম্পাউন্ড, এরা আলাদাভাবে কম্পাউন্ড, এরা আলাদাভাবে কম্পাউন্ড তৈরি করে, সেটা হচ্ছে মিথানুপাত সূত্রে পড়ছে। আর একটু আগে যেটা দেখলাম গুণানুপাত সূত্র, তো গুণানুপাত সূত্রে কি হচ্ছে না, গুণানুপাত সূত্রে যেটা হচ্ছে যে দুটো পরমাণু কিন্তু সূত্রটা ভালো করে পড়বে, দুটো পরমাণু কিন্তু যারা যে কম্পাউন্ডটা তৈরি করছে সেটা দুই পদার্থ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো পরমাণু আলাদা আলাদাভাবে করে না দুই ধরনের হচ্ছে যে কম্পাউন্ড তৈরি করছে। তোমাদের আমি যেটা বলেছিলাম, যে ধরে নাও এই যে কার্বন আর হাইড্রোজেন, এরা এটা কি হচ্ছে না, একটা মিথেন উৎপন্ন করছে, আর এটা হচ্ছে C2H6, তো এটা উৎপন্ন করছে। তো এই দুটো কম্পাউন্ডে তোমরা যদি কার্বন বা হাইড্রোজেন রেশিও দেখো, একটা সিম্পল রেশিওতে ভ্যারি করছে, এটা হচ্ছে গুণানুপাত সূত্র। তো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা এই মিথানুপাত আর গুণানুপাত, ঠিক আছে? তো এগুলো ট্রিক্সের সাহায্যে মনে রাখবে, ভালো লাগবে, ঠিক আছে? আরো ভালো করে বুঝবে, এত ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ যেহেতু তোমাদের সেমিস্টার সিস্টেম, কিচ্ছু দেখবে না, 1 সেকেন্ড দেখলে অ্যান্সার, ঠিক আছে? চলো এটা তুলে নাও, আমি পরবর্তী কোশ্চেনে আসছি। তো দেখো এবার হচ্ছে 8 নম্বর কোশ্চেনটা, আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো 8 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে না, এ ও বি দুটি গ্যাসের আয়তন সমান। এ এবং বি দুটো গ্যাস নেওয়া হয়েছে, যাদের কি বলেছে আয়তন সমান। গ্যাস দুটির চাপ ও উষ্ণতা যথাক্রমে PA এবং PB হলে এবং TA এবং TB হলে অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে নিচের কোন শর্তে গ্যাস দুটির অণুর সংখ্যা সমান হবে? দেখো এটাতে কিছুই নেই, আমি বললাম যে এটা বই রিডিং করলে এগুলো এমনিই হয়ে যাবে, তো এগুলো আমাকে আর করানোর দরকার হবে না। তো দেখো অ্যাভোগাড্রোর কি বলেছে, অ্যাভোগাড্রোর প্রকল্প, অ্যাভোগাড্রোর সূত্রে কি বলেছে না, সমচাপ সম উষ্ণতায় একই ভলিউম বা সম ভলিউমে মানে সমান আয়তনের যে কোনো দুটি গ্যাস অণুর সংখ্যা হচ্ছে সমান হয়। আবার বলছি যে সমচাপ সম উষ্ণতায় এবং সমান আয়তনের যে কোনো দুটি গ্যাসের মধ্যে গ্যাসের অণুর সংখ্যা সমান থাকে। তার মানে কি সমচাপ সম উষ্ণতায়, তার মানে যদি এখানে যদি PA এবং মানে এ গ্যাসের প্রেসার এবং বি গ্যাসের প্রেসার যদি সমান হয়, এবং এ গ্যাসের টেম্পারেচার এবং বি গ্যাসের টেম্পারেচার যদি সমান হয়, এবং আর ভলিউমটা যেহেতু সমান বলে দিয়েছে, তাহলে তখনই শুধুমাত্র যে ওই দুটো গ্যাসের মধ্যে গ্যাসের অণুর সংখ্যা সমান হবে। তো তাই জন্য অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কি বললাম, এটা তোমরা বই রিডিং মারতে হবে, এটার জন্য বললাম যেটা। তো 9 নম্বর কি বলছি, চলো। তো 9 নম্বরে এবারে হচ্ছে যে আগুন জ্বলবে, ঠিক আছে? এবার ক্লাসে আগুনটা জ্বলবে, কারণ কি এবার হচ্ছে যে অঙ্ক, ভালো টাইপের ভালো ভালো ধরনের অঙ্ক আছে, সুন্দর সুন্দর অঙ্ক। তো দেখো যে এতক্ষণ ধরে যেটা পড়ালাম, এদের মধ্যে এইগুলোর মধ্যে ওই শুধু ওই স্থিরানুপাত আর গুণানুপাত সূত্রটা একটুখানি মাথায় রাখলে হবে, আর বাকি কিছু করার দরকার নেই। তো দেখো যেটা বলছি যে 9 নম্বরে যেটা আছে যে গ্যাসের বাষ্প ঘনত্বের মান নিচের কোনটির উপর নির্ভর করে না। আগে বলে দিই যে তোমাদের আমি গ্যাসের এই যে বাষ্প ঘনত্বের ব্যাপারটা মনে হচ্ছে আমি ক্লাসে বলিনি। কেন বলিনি, কারণ কি আমি যেটা বলেছিলাম যে কিছু কিছু কনসেপ্ট আমি কোশ্চেনের থ্রু সেটা তোমাদের ক্লিয়ার করবো, তো তাই জন্য ওটা বলিনি। তো জেনে নাও এম সমান 2D, এম সমান হচ্ছে যে 2D, এটা এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এম সমান 2D। এই ফর্মুলাটা তোমার কোন ক্লাসে ছিল জানো তো? এটা তোমাদের ক্লাস 10-এ ছিল, ক্লাস 10-এ, হ্যাঁ ক্লাস 10-এই পড়িয়েছিলাম, এটা রাসায়নিক গণনাতে ছিল। তো এটা এম মানে হচ্ছে দেখি, এম মানে হচ্ছে মলিকিউলার মাস, ডি মানে হচ্ছে যে বাষ্প ঘনত্ব বা ভেপার ডেনসিটি। তো আমি বাষ্প ঘনত্বই লিখছি, বাষ্প ঘনত্ব। তো এম মানে কি, তার মানে মলিকুলার মাসের সাথে বাষ্প ঘনত্বের যে সম্পর্কটা হচ্ছে কি, মলিকুলার মাস হচ্ছে যে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এটাই একমাত্র বাষ্প ঘনত্ব ক্যালকুলেট করার এটাই একমাত্র পথ, ঠিক আছে? তো এবার বলছে বাষ্প ঘনত্বের মান নিচের কোনটির ওপর নির্ভর করে? গ্যাসের চাপ একদমই নয়, গ্যাসের আয়তন একদমই নয়, গ্যাসের উষ্ণতা একদমই নয়, গ্যাসের আণবিক ভর। তো 9-এর অপশানটা কি হবে, 9-D হবে, 9-D। গ্যাসের এই বাষ্প ঘনত্ব অনলি ডিপেন্ডস অন মলিকুলার মাস, নট এনি আদার কিছু, অন্য কিছু কোনোর উপর ডিপেন্ড করে না, ঠিক আছে?
তো চলো তারপরের কোশ্চেন যেটা বলেছে, গ্যাসের বাষ্প ঘনত্ব যদি ডি হয়, গ্যাসের বাষ্প ঘনত্ব যদি ডি হয়, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর কি হবে? এটা খুব ভালো কোশ্চেন। এগুলো এবার হচ্ছে যে কোশ্চেন কিন্তু খুব সুন্দর সুন্দর কোশ্চেন, সুন্দরী কোশ্চেন, এগুলো নিয়ে কিন্তু আর কিছু মজা করা যাবে না, ঠিক আছে? এবার কিন্তু আমার খুব ভালো ভালো কোশ্চেনগুলো আসবে। তো দেখো, তো তোমাদের আমি মোল দিয়ে আমি তোমাদের বলেছি যে দেখো গ্যাসের ভর যে এসটিপিতে তোমাদের বলেছিলাম, এসটিপিতে দিয়ে যে একটা ফর্মুলা ছিল এন সমান, আমি তোমাদের বলেছিলাম যে এন সমান ভি সাফিক্স জি বাই 22.4 লিটার অ্যাট এসটিপি। তো তোমরা আশা করি ফর্মুলাগুলো মনে আছে। দেখো এই ফর্মুলাগুলো মনে না রাখলে কিছু হবে না কিন্তু। তো 10 নম্বরে যেটা আমি এক্সাম্পলটা দেখাচ্ছি, তো আমি দুটো ফর্মুলা লিখি, দুটো ফর্মুলা মূল কনসেপ্টে ছিল, তো আমি ফর্মুলার সাথে সব রিভিশন করে দেবো এর মাধ্যমে, ঠিক আছে? তো রেজাল্ট তো আনতেই হবে তোমাদেরকে। তো আরেকটা কি আছে, এন সমান ভিজি বাই 22.4 লিটার অ্যাড এসটিপি, এটা লিখতেই হবে, না লিখলে এই ফর্মুলার কোনো যুক্তি নেই, ঠিক আছে? অ্যাড এসটিপি 22.4 এটা লিটার, লিটার এটা তো জানো, ছাড়ো। তো এখানে যেটা আমি দেওয়া আছে যে গ্যাসের বাষ্প ঘনত্ব ডি, ছাড়ো গ্যাসের বাষ্প ঘনত্ব ডি নিয়ে আমাদের এখানে এখন কিছু আপাতত কাজটা নেই। তো যেটা বলেছে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর, যেহেতু এসটিপি তোমাদের যখন এটা মনে রাখতে হবে, এসটিপি দেওয়া আছে মানে এন সমান ভিজি বাই 22.4 লিটার, এটা যেন সঙ্গে সঙ্গে চোখের মধ্যে ভেসে ওঠে, ঠিক আছে? যেমন ধরে নাও তোমার যখন গার্লফ্রেন্ডের নাম বা তোমার বয়ফ্রেন্ডের নাম যখনই তুমি নিলে বা ভাবলে, তো তোমার তার ছবিটা তোমার চোখের সামনে যেমন ভেসে ওঠে, তো তোমাকে এই ফর্মুলাগুলোকে এইভাবে এমন করেই করে নিতে হবে, ঠিক আছে? তো দেখো যেটা বললাম, তো দেখো এটা শোনার সাথে কিন্তু তোমরা তোমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের কথা ভাবতে শুরু করে দিয়েছো। তো এবার পড়াতে ফিরে এসো। তো যেহেতু বলে দিয়েছে কি ভিজি ইজিক্যাল টু 1 লিটার দেওয়া আছে, এসটিপিতে কোনো গ্যাসের আয়তন মানে কোনটা দেওয়া আছে, 1 মোল গ্যাসের আয়তন। দেখো এটা যদি 1 মোল হতো তাহলে ভিজি সমান 22.4 লিটার হতো, কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া আছে কি এসটিপিতে এই ভিজির মানটা দেওয়া আছে 1 লিটার দেওয়া আছে। তো ভি সমান 1 লিটার, তার মানে আমি কি এখান থেকে পেতে পারি এন সমান 1/22.4, এটা কত মোল পেলাম, তাই তো? তো মোল পেয়ে গেলাম। এবার আমাদের চেয়েছে কি ডাব্লিউ চেয়েছে, তো ডাব্লিউ সমান কি এন এম, এন কত দেওয়া আছে, এন এটা দেওয়া আছে। মলিকুলার মাস কত, তো মলিকুলার মাসটা এখানে কি বসাবো বলো তো পাগল সব, চ্যাম্পিয়ন লোক সব বলো কি, এবারে এম এর মানটা কি বসাবো? দেখো এম এর মানটা বসাবো, এখানে বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তার মানে এম এর মানটা এটা বসাবো, বুঝতে পারলে? তো কি হবে 2D, তো এখানে কি হবে এই যে 2 বাই মানে এটা 1/11.2 হবে ইন্টু ডি হবে, আর ওটা উপরে উঠলে হবে 0.089 ইন্টু ডি। অপশন নাম্বার কি আছে, অপশন নাম্বার ডি, ডি ফর দেবজিৎ, মানে আমার নামই দেওয়া আছে। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো এটা একক কি হবে, এটা গ্রাম হবে একক, ঠিক আছে? বোঝা গেছে অঙ্কটা কিরকম এর টাইপের অঙ্ক, এরকম ইজি ইজি অঙ্ক করবে, ঠিক আছে? তো 10 নম্বর হয়েছে। চলো 11 নম্বর কোশ্চেনটা দেখো। 11 নম্বর কোশ্চেনটা আশা করে দেখতে পাচ্ছ স্ক্রিনে, নাহলে তোমরা দেখো এক কাজ করো, তোমরা যেটা বললাম যে বইটা পাশে রেখে অঙ্কগুলো দেখতে থাকো, ঠিক আছে? শুয়ে শুয়ে একদম লেকচার দেখবে নি। তো 11টা কিভাবে কি করবে আমাকে একটু বলো। নিচের কোনটি সব থেকে বেশি হালকা, সব থেকে বেশি হালকা, ঠিক আছে? নিচের কোনটি সব থেকে বেশি হালকা, দেখো কোনটা বেশি হালকা, তুলে দেখো কোনটা হালকা ভারী হচ্ছে, দেখো তুলে দেখো। দেখো 11 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ আশা করি। তো দেখো আমি একটা একটা, এখানে কিছু করার নেই, এখানে কোনো ট্রিক্স কাজে গেলে কাজ করবে না, এখানে জাস্ট দেখো কোনটা হালকা বা কোনটা ভারী, যখনই কোশ্চেনগুলো আসবে না, যখনই বলবে কোনটা হালকা বা ভারী, তখন আমাদের প্রথম কাজ হবে কি প্রত্যেকটা নিয়ে প্রত্যেকটা চেক করতে হবে যে কোনটা হালকা ভারী, ওটা তোমাকে চেক করতে হবে। মানে তোমাকে চেয়েছে কি অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি যেটা বলা আছে মাস চেয়েছে, ঠিক আছে? তো মাস কি করে বের করবো, দেখো অপশন এ প্রত্যেকটা করে করে দেখতে হবে, যেটা বললাম 2 গ্রাম, 2 গ্রাম কি বলেছে, 2 গ্রাম নাইট্রোজেন পরমাণু, নাইট্রোজেন অ্যাটম। তো নাইট্রোজেন অ্যাটম এখানে মাস তো দেওয়া আছে অলরেডি, তো এখান থেকে কি পেলাম ডাব্লিউ সমান কি পেলাম 2 গ্রাম, এটা অলরেডি দেওয়া আছে। আচ্ছা এই ব্লু কলম দিয়ে লিখলে বোঝা যাচ্ছে তো, একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা 2 গ্রাম, অপশন বিতে কি দেওয়া আছে,
10⁻23 সংখ্যক এত সংখ্যক অক্সিজেন অ্যাটম। তো দেখো আমি তোমাদের মূল পড়ানোর সময় বলেছিলাম, যারা ক্লাসটা দেখোনি তারা প্রিভিয়াস ক্লাসটা দেখে আসবে। দেখো আমি যেটা বলেছিলাম যে বলেছিলাম যে সংখ্যা থেকে, দেখো এটা সংখ্যা দেওয়া আছে, আমার কি ইনডিরেক্টলি আমি যেটা বললাম যে চেয়েছে কি আমাদের অ্যাকচুয়ালি মাস চেয়েছে, তো এখানে তার মানে সংখ্যা থেকে আমাকে মাসে নিয়ে যেতে হবে। তো ভাবো আমি তোমাদের বলেছিলাম যে সংখ্যা থেকে মানে যেখান থেকে কিছু ট্রান্সফার করার জন্য আমাদের কি দরকার, মানে যেটা আসল কথা যে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে সম্পর্ক নিয়ে যাওয়া, বা মেয়ের বাড়ি থেকে সম্পর্ক মানে মেয়ের বাড়ির কথাবার্তা ছেলের বাড়িতে নিয়ে আসার জন্য, মানে যখন কথাবার্তা চলে তখন কে নিয়ে আসে, কি যেন ওটাকে বলে ঘটকদারি যাই বলে না, মানে যে ওদের মধ্যে রিলেশনটা তৈরি করে। তো সেই ঘটকটা এখানে কি বলেছিলাম যে এইসব অঙ্কে ঘটকটা হচ্ছে যে মূল কনসেপ্টের অঙ্কে ঘটক হচ্ছে যে এন, মূলই একমাত্র এই সংখ্যা থেকে গ্রামে নিয়ে যেতে পারবে, ঠিক আছে। তার মানে কি আমাকে এখান থেকে মূলটা পেতে হবে, কারণ কি দেখো আমরা যদি মূল পেয়ে যাই আমাদের ফর্মুলা কি জানি, ডাব্লিউ সমান এন এম, তো জানি ডাব্লিউ সমান এন এম বা এন সমান ডাব্লিউ বাই এম। তো দেখো আমাদের অ্যাকচুয়ালি ডাব্লিউ চেয়েছে, তো এন যদি পেয়ে যায় আর এম এর এই মাস তো কত জানি, কত বলো তো, অক্সিজেন কত 16 ইন্টু মোল। তো এই এন পেয়ে গেলে তার মানে আমরা পেয়ে যাবো, বুঝতে পারলে। তো এগুলো ব্যাক ক্যালকুলেশন একটু দেখো যে কোনটা পেলে আমরা পাবো। তো এখানে মোল দরকার, তো আমরা জানি কি এন এর সংখ্যকে 1 মোল হয়, এন এর সমান 6.023 ইন্টু 10⁻23 এত সংখ্যাতে 1 মোল হয়। দেখো আমি একটু ঘুরিয়ে লিখলাম, আমরা কিন্তু তোমাদের যেমন বলেছিলাম যে 1 ডজন মানে কতগুলো কলা হয়, 12টা কলা, তো আমি ওটাকে ঘুরিয়ে লিখতে পারি, তো 12টা কলা মানে 1 ডজন। তো এখানে ব্যাপারটা ওটাই হলো যে এন এর সংখ্যক বা 6.023 1 মোল, ঠিক আছে। তো তাহলে একে কত হবে, একে হবে 1/6.023 ইন্টু 10⁻23 মোল, 3 মোল, ঠিক আছে, এটা মাথায় রেখে মোল। তো একে কত পেয়ে গেলাম, এবার আমার এটা দেওয়া আছে কত 10⁻23 দেওয়া আছে, চ করিনি, কোনো ঝামেলা নেই, যে থাকার থাকবে, যে থাকবে না সে কোনোদিনই থাকবে না, যতই তাকে ধরে রাখো, ঠিক আছে। দেখো যেটা বললাম যে থাকার বলতে 6.023 থাকবে বলেছিল, তো আছে 3 এত মূল। তো আমি কত এখান দিয়ে এত সংখ্যক মানে এই মূল পেয়ে গেলাম, মানে এটা কি পেয়ে গেলাম মূল। তো এইখানে এর মানটা বসাবো 16/6.023 ইন্টু এটা তো গ্রাম হয়ে গেল। তো এটা কি কার পেলাম, এটা দ্বিতীয় ক্ষেত্রে বিয়ে ক্ষেত্রে এই মাসটা পেলাম 16/6.023, মানে এটা কাটাকাটি করলে কত হবে জানো, 6 একে 6, 6 দিয়ে 12, 6 দিয়ে 12, 6 3 18, মানে 2 পয়েন্ট সামথিং হবে, এরকম 2 পয়েন্ট সামথিং হবে। কেন বলো তো, 6 3 18 হয়ে যাচ্ছে কিন্তু ওপরে আছে 16, মানে 6 দিয়ে 12, 2 আর 3 এর মাঝামাঝি হবে, মানে 2 পয়েন্ট সামথিং হচ্ছে এটা গ্রাম। তো দেখো এগুলো অত আমরা তো ডিটেলসে ক্যালকুলেশন করবো কেন, আমাদের তার আগেই হয়ে যাবে অ্যান্সার। তো সি এরটা দেখো কি বলতে যাচ্ছে, সি এ বলেছে 16 AMU সালফার পরমাণু। তাহলে বলো যে 1 AMU সমান কত গ্রাম, এটা মনে করে বলো তো দেখি। গার্লফ্রেন্ডের নাম্বার মুখস্থ করবে বয়ফ্রেন্ডের, তো এটার নাম মনে রাখলে কি করে হবে, 16 AMU এটা সমান 1.6 ইন্টু 10⁻24 গ্রাম। তো এখানে বলেছি যে 1 MU সালফার পরমাণু, তার মানে 1 MU মানে 1 এটা হয়, তাহলে 16 MU তে কত হবে 1.6 ইন্টু 16 ইন্টু 10⁻24 গ্রাম, ঠিক আছে। তো তাহলে এটা পেয়ে গেলাম 16 MU সালফার, মানে এটা পেয়ে গেলাম। তো যেখানে এক 1 অ্যাটমিক মাস ইউনিট সমান এত গ্রাম হয়, এটা সালফার হোক বা অক্সিজেন যা খুশি হোক, ঘোড়ার ডিম যা খুশি হোক, সব ওই এইটাই হবে এত গ্রাম। তো 16 গ্রাম এটা সালফারের পরিমাণ পেয়ে গেলাম যে এত গ্রাম, এটা সালফারের সি এরটা পেয়ে গেলাম। তো ডিতে কি বলেছে, ডিতে বলেছে 10⁻20 সংখ্যক সি পরমাণু। তো একই ব্যাপার হয়, আমি এটাকে যা শর্টকাটে মেরে দেবো। তো দেখো আমি কি এখানে আমি করে রাখলাম ডাব্লিউ সমান NM। তো কার্বনের মলিকুলার মাস কত গো, ভুলে গেলাম তো, কার্বনের 12 ইন্টু এন। তার মানে আমাকে সেই আবার এটার মতো এন দরকার, অ্যাকচুয়ালি মোল দরকার। তো আমি এখান থেকে ডাইরেক্ট এটা দেখে আমি বের করবো। দেখো ওই একই গল্প। এবার জাস্ট এইখান থেকে শুধু গল্পটা আলাদা, কত 10⁻20 দেওয়া আছে, আমি তো 10⁻20 করবো। 10⁻20 মানে কত হবে, উপরে 10⁻20, নিচে হবে 6.023। বুঝতে পারলে কি বললাম, আমি তো খাটবো কেন MCQ। আমি যদি তোমরা হয়তো অনেকে আছো যারা এতটাও করছো না আমার মতো, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের সবার যাতে বুঝতে পারো তো একটু বেশি ক্যালকুলেশন করছি।
এটা 10^23 হবে। তো এখানে 10^20 আর এখানে এখানে তার মানে এটা কেটে গেল। তো নিচে তাহলে কতগুলো থাকবে? 10^3 থাকবে, ঠিক আছে। তো দেখো এখানকার এই এই এখানে দেখো এরপরে কতগুলো শূন্য আছে, 3টে শূন্য আছে, এটা আমি তুলে দিলাম, এটা কেটে দিলাম। তো অ্যাকচুয়ালি এটা এতে কত মূল হয়ে গেল? এটা n সমান কত হলো? 1/6023। তো এখানে বসালে কত হবে? 12/6023। তো দেখো এটা 12র নিচে এত বড় সংখ্যা, মানে এটা <1 বলতে পারি, <1। এটার ক্ষেত্রেও দেখো, এটাও কিন্তু দেখো 10^-24, মানে বাপরে বাপ, এত ছোট সংখ্যা কি বলবো, এটাও তার মানে <1। এটা কিন্তু >1, আর এটা তো 2 গ্রাম দেওয়াই আছে, এটা 2 গ্রাম, এটা 2 গ্রাম। দেখো তার মানে আমরা এটা বলেছি সব থেকে হালকা কোনটা, ও আচ্ছা হালকা চেয়েছে, সরি। তো তাহলে আমাদের আর কোথাও যাওয়ারই দরকার নেই। তো দেখো হ্যাঁ দেখো এইটা হচ্ছে নিচে হচ্ছে যে নিচে 10^24 আছে, মানে এটা অনেক ছোট সংখ্যা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে, অপশান সি। কারণ এটা এটা যথেষ্ট মোটামুটি বড় হতে হবে, ঠিক আছে, কিন্তু এটা অনেকটা ছোট হবে। তো নাহলে ক্যালকুলেট করে দেখে নিতে পারো। 12/6023। এই দেখো এটা এসেছে, দেখো দেখতে পাবে কি, এটা দেখো 1.99 ইন্টু 10^-3 এসেছে, মানে নিচে 10^-3 আছে। তো এটা নিচে আছে 10^3 আর এটা নিচে আছে 10^24। তাহলে কোনটা সব থেকে ছোট হবে? অ্যান্সার সি হবে কারেক্ট অ্যান্সার। কতটা? 11 কত অ্যান্সার দেওয়া আছে? 11C। তো কিছু দেখানোর দরকার নেই, অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার সি 11C। দেখো বুঝতে পারলে কিনা বলো। অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, সুন্দর অঙ্ক, সুন্দরী অঙ্ক। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো এটা তোমরা তুলে নাও, আমি তখন এটা পজ করি। তো 12 নম্বর কোশ্চেনটা কি বলেছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোন ক্ষেত্রে অক্সিজেন পরমাণুর সংখ্যা সর্বাধিক দেওয়া আছে। বলেছে যে কোন ক্ষেত্রে অক্সিজেন পরমাণুর সংখ্যা সর্বাধিক। 3টে অপশন দেওয়া আছে, 4টে অপশন আছে, তো তার মধ্যে 3টে অপশনের আচ্ছা চলো এ বি করে এগুলো দেখতে হবে ছোট করে। অপশন এতে কি দেখব? 1 গ্রাম অক্সিজেন কত দেওয়া আছে? 1 গ্রাম অক্সিজেন পরমাণু, 1 গ্রাম অক্সিজেন পরমাণু দেওয়া, তাই তো। তো 1 গ্রাম তোমাদের বলেছিলাম যে গ্রাম থেকে সংখ্যা থেকে গ্রাম করার জন্য কাকে দরকার? ঘটক আমাদের, যেটা এখানে মোলের ঘটককে, মোল কনসেপ্টের ঘটক হচ্ছে যে মোল, মানে এনটা বের করতে হবে সবসময়। তো এন সমান কি হবে? W/M, 1/16। বিয়ে কি বলেছে? 1 গ্রাম O2, এন সমান 1/32। 1 গ্রাম ওজন, এন সমান 1/48। ঠিক আছে। তো যখন সংখ্যা বের করবো, মানে কি 1 মোলে এনের সংখ্যক, তো আমি যদি সংখ্যা বলি তো সংখ্যা জাস্ট কি হবে? 1/16 এনই হবে, এটা নাম্বার সংখ্যা। এগুলো এই বরাবর কি হবে? নাম্বার লিখলাম, এই সাথে যতগুলো হচ্ছে নাম্বার লিখছি, ঠিক আছে। তো এটা কত হবে? এটা 1/32 এনএ, 1/48 এনএ। তো দেখো সবার হচ্ছে যে লব, যেটা লব মানে নমিনেটর, যেটাকে বলে নমিনেটর হচ্ছে কি সবার এনএ আছে, মানে এটা কমন। তো এবার কি, এবার বলছে কোনটার সংখ্যা বেশি। ও সরি, 16 1 গ্রাম করে আছে সব, 16×3 = 48, ঠিকই তো আছে। ओ सॉरी ब्रो, भारी मिस्टेक हो गया। অ্যাকচুয়ালি এটা চেয়েছে কি, দেখো আমি মিস্টেক কিছু হয়নি, যে চেয়েছে কি আমাকে না অক্সিজেন পরমাণুর সংখ্যা চেয়েছে। দেখো এই ভুলটা তোমাদেরও কিন্তু হতে পারতো। এখানে বলেছে অক্সিজেন পরমাণুর সংখ্যা, আমি কি করেছি ভুলটা আমার, দেখো ভুলটা আমার হয়ে গেছে। তো ভুলটা অ্যাকচুয়ালি দেখো এখানে বলেছে অক্সিজেন পরমাণুর সংখ্যা, তো আমার এখানে যে এই যে সংখ্যাটা লিখলাম, এটা কিসের সংখ্যা এলো বলো তো? এটা ওজন অণুর সংখ্যা এলো, মানে O3 অণুর সংখ্যা এলো। মানে এখান থেকে আমরা এখানে ওজন অণুর সংখ্যা পেলাম। তো অ্যাকচুয়ালি তাহলে এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা কতগুলো হবে? তো একটা আগে বলো, আমি এটা কি পেলাম? এটা তো এটা দেখাচ্ছে, আচ্ছা থাক। 1/48 এনএ। তো 1/48 এনএ, এটা কার সংখ্যা পেলাম? এটা ওজন অণুর সংখ্যা পেলাম। তো ওজন অণুর সংখ্যা পেয়ে গেছি। এবার বলো একটা ওজন অণুতে একটা ওজন অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কতগুলো? না আমরা দেখতে পাচ্ছি একটা ওজন অণু 3টে পরমাণু অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। তো এখানে আমি পেয়েছি এতগুলো ওজন অণু,
মানে একটা O3-তে 3টে ও থাকে, 3টে ও অ্যাটম। তো 1/48 ইন্টু এনএতে কতগুলো থাকবে? 3 ইন্টু 1/48 ইন্টু এনএ। তো 3 ষোলো কত? 3 3 12 48, এই সরি 16 3 48, মানে Na/16 হবে। তো এই শেষের এই ওজন অণুর ক্ষেত্রে এর সংখ্যা কত? Na/16। এটার ক্ষেত্রে দেখবে এটা তার মানে কত হবে? 2 দিয়ে গুণ হবে, কারণ একটা অক্সিজেনে দুটো পরমাণু থাকে। তো 1/32 এনে থাকবে 2 ইন্টু 1/32 এনে, মানে 1/16। তার মানে এটাতেও থাকবে 1/16। এটা নিশ্চয়ই আর কিছু বলতে হবে না, 1/16। আর এটা তো 1/16 আছে, এটা যেহেতু অক্সিজেন অ্যাটম দেওয়া আছে। তো সরি, তো এখানে Na/16, এখানেও Na/16, এখানেও Na/16। তো বলতে পারি প্রত্যেকটা ক্ষেত্রে এই এ বি সি এই প্রত্যেকটা ক্ষেত্রে অক্সিজেন পরমাণুর সংখ্যা কিন্তু সমান। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো অপশন ডি কি বলেছে? প্রত্যেক ক্ষেত্রে সমান, মানে এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি। ঠিক আছে, অপশন ডিতে এটা বলেছে। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে অঙ্কটা কিভাবে কি করলাম? তো 12 নম্বর হয়ে গেছে। 13 নম্বর, চলো 13 নম্বর, এটা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। 13 নম্বরটা কি বলেছে না, 13 নম্বর কোশ্চেনে যেটা বলেছে, এনে যদি অ্যাভোগাড্রো সংখ্যার মান হয় তবে 1 গ্রাম পূর্ণাঙ্ক অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? আচ্ছা আচ্ছা, 1 গ্রাম তুল্যাঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা একটু স্কিপ করো, এটা আমি একটু পরে বলছি। এই 13 নম্বর কোশ্চেনটা আমি একটু পরে বলছি। 13 নম্বর কোশ্চেনটা একটু স্কিপ করো, আমি 14টা বলছি, 13 নম্বরটা আমি শেষে বলছি। 14তে যাচ্ছি, 13 নম্বর স্কিপ, 13 নম্বরটা একটু স্কিপ করো বলছি। তো 14 নম্বরটা কি বলেছে না, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 9 হলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? বলেছি কি টেম্পারেচার বাড়ানো হয়েছে বাষ্প ঘনত্বে, তার মানে কি পরিবর্তন হবে? তো আমরা যেটা জানি যে বাষ্প ঘনত্ব শুধুমাত্র আণবিক ভরের উপর নির্ভর করবে, নাকি উষ্ণতা নাকি চাপ। তো তাই জন্য মানে তার মানে বলতে পারি যে উষ্ণতার পরিবর্তন, যা কিছু পরিবর্তন করা হবে না কেন, বাষ্প ঘনত্ব যেটা ছিল সেটাই হবে। তো 14 অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 ছিল তো 9ই হবে, ঠিক আছে। 14 ডি। তো 15টা কি হবে? স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনের দিকে দেখো, যে N2 গ্যাসের বাষ্প ঘনত্বের সঙ্গে সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাসটি হলো, দেখো এটা নিজের চেষ্টা করো তো। বলেছি কি নাইট্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্বের সাথে সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাসটি হলো ড্যাশ। কার্বনের কত? কার্বনের হচ্ছে যে 12, অক্সিজেনের 16, 12 16 28, 12 16 28, তার মানে 15। তো চেষ্টা করলে হলো। 15 অ্যান্সার কি দেওয়া আছে? 15 বি দেওয়া, ঠিকই আছে। তো দেখো বলেছে কি N2 গ্যাসের বাষ্প ঘনত্বের সঙ্গে সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাসটি হলো, তার মানে বলতে যাচ্ছে কোশ্চেনটা বলতে যেটা চেয়েছে যে ওখানের মধ্যে N2 গ্যাসের বাষ্প ঘনত্ব যেটা, তো ওখানে 4টে অপশান দেওয়া আছে, ওই 4টে অপশানের মধ্যে, মানে ওই অপশানের 4টে যে গ্যাস আছে, ওই 4টে গ্যাসেও কিন্তু 4টে গ্যাসেরও বাষ্প ঘনত্ব ওর মধ্যে কারো না কারো সমান আছে নাইট্রোজেনের সাথে। তো বাষ্প ঘনত্ব আমরা যেটা জানি এম সমান, এই যে ফর্মুলা ছাড়া তো কোথাও কোনো পথ নেই, এম সমান 2D। তো বাষ্প ঘনত্ব সমান মানে কি? তার মানে কি বাষ্প ঘনত্ব কখন সমান হবে? তার মানে যখন এম যখন দুটোর একই, যদি দেখো এম যদি সমান হয় তো ডি তো তার মানে সমান হবে। তার মানে নাইট্রোজেনের আণবিক ভর যা আর ওই 4টে অপশনের মধ্যে যার আণবিক ওজন ওর সমান হবে, তবে তো তার হচ্ছে যে এই ডিটা সমান হবে, বুঝতে পারে? কারণ এম শুধুমাত্র ডি এর উপর নির্ভর করে, এই ডি শুধুমাত্র এম এর উপর নির্ভর করে, বুঝতে পারলে? তাহলে নাইট্রোজেনের আণবিক মাস কত? নাইট্রোজেনের আণবিক ভর কত? নাইট্রোজেনের 28 হচ্ছে। তুমি অপশন এ তে দেখো, অপশন এতে অক্সিজেনের কত হচ্ছে? অক্সিজেন হচ্ছে যে 32 হবে, অক্সিজেনের 32 O2 অণুর। আর আচ্ছা, ক্লোরিনের কত হবে? 35 35 70 70 71 হবে ক্লোরিনের। হাইড্রোজেন কত হবে? 2 হবে। আর কার্বন মনোক্সাইড দেখো, কার্বন মনোক্সাইডের হচ্ছে যে কার্বনের 12 এর 16, 16 12 28। তাই জন্য কার্বন মনোক্সাইডের যেহেতু আর নাইট্রোজেনের আণবিক মাস দুটো সমান, তাই জন্য আমরা বলতে পারি যে নাইট্রোজেন এই কার্বন মনোক্সাইডের বাষ্প ঘনত্ব নাইট্রোজেনের বাষ্প ঘনত্বের সাথে সমান। তাই জন্য অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি তো, হ্যাঁ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা বলো।
সিম্পল অঙ্ক, ঠিক আছে। চলো একটু দেখে নাও। হ্যাঁ চলো তারপরে 100 দেখে নাও। তো এবার চলো 16 অঙ্কটা, খালি পড়ে যাচ্ছে তো। 16 নম্বরটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলেছে কি 1 গ্লাস শরবতে 9 গ্রাম গ্লুকোজ আছে। 1 গ্রাম শরবতে, সরি 1 গ্লাস শরবতে 9 গ্রাম গ্লুকোজ আছে, ওই গ্যাসে উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যা কত? আচ্ছা আগে আগে গ্লুকোজের সংকেত কি বলো, গ্লুকোজের সংকেত কি? 1272 প্লাস 1696, 1 9 9 18 180। তো এটা গ্লুকোজের সংকেত। গ্লুকোজের আণবিক মাস কত? 180। তো 1 গ্লাস শরবতে 9 গ্রাম গ্লুকোজ আছে, ওই গ্লাসে উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যা কত? তো কার্বন পরমাণুর সংখ্যা চেয়েছি। তো অ্যাকচুয়ালি কোশ্চেনটা হচ্ছে 9 গ্রাম গ্লুকোজে কার্বন পরমাণুর সংখ্যা কত। তো আগে কার্বন পরমাণুর সংখ্যা যদি পেতে হয় তাহলে আমাকে আগে কার্বন এই যে গ্লুকোজের সংখ্যা পেতে হবে। ওই 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 যে গ্লাসে যে 9 গ্রাম গ্লুকোজ আছে, তো ওই 9 গ্রাম গ্লুকোজে আগে যদি আমরা গ্লুকোজের এটা পেয়ে যাই তাহলে আমরা পেয়ে যাব যেখানে, যেমন তোমাদের বলা হয়েছে যে যে একটা কলাতে 10টা বিচি থাকে, একটা কলাতে 10টা বিচি থাকে, তো 50টা কলাতে কতগুলো বিচি থাকবে? তো সেই এরকম ব্যাপারটা। তো আমরা যদি একটা একটা আমরা দেখতে পাচ্ছি একটা গ্লুকোজ অণুতে 6টা কার্বন পরমাণু থাকে, আর এই যে 9 গ্রাম দেওয়া আছে, আমরা যদি 9 গ্রামে ওই এই পুরো এটার সংখ্যাটা পেয়ে যাই তাহলে আমরা একে কত এতে কত পেয়ে যাবো, ঠিক আছে। তো তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে, না আমাদের যেহেতু 9 গ্রাম দেওয়া আছে, এটা 9 গ্রাম দেওয়া আছে, এর ডাব্লিউ সমান কত 9 গ্রাম দেওয়া আছে। তো তাহলে দেখো 9 গ্রাম দেওয়া আছে, আমাদের কি বের করতে হবে, মোল পেতে হবে। মোল পেলে আমরা সংখ্যা পেয়ে যাবো W/M। তো আমি এইসব এই ফর্মুলা লিখতে পারবো না আশা করি, মানে তোমরা তো জানো সবই। 9/180, তো 9 মানে 1/20 মোল, 1/20 মোল, 1/20 মোল মানে কি, তার মানে কত সংখ্যক, Na/20 সংখ্যক বলতে পারি, এত সংখ্যক, কারণ 1 মোলে থাকে Na, তো Na 1/20 মোলে থাকবে Na/20, এটা তো সিম্পল ব্যাপার। আবার আমরা জানি একটা গ্লুকোজ, একটা C6H12O6 কার্বন থাকে কতগুলো, 6টা, তো Na/20 কত থাকবে, Na/20 থাকবে, Na/20 কার্বন থাকবে কত, 6Na/20, 6Na/20, তাই তো। দেখো অপশান কি বলছে, 16টা, 16, ওরে বাবা 16তে তো আবার অন্য কিছু খেলা দেখিয়েছে, চলো করে নেওয়া যাক। দেখো 6 × 6.023 × 10⁻23 ভাজিত 20, তো অপশান এসেছে কি 1.8 দিয়ে, তো একটা অপশন, আচ্ছা 1.066 × 10⁻, আরে দেওয়া রে দেওয়া, কি হলো ব্যাপারটা, সবই তো ঠিকঠাক হলো, আরেকবার করে দেখি। 6 × 6.023 × 10⁻23 ভাজিত 20। তো দেখো এবার এসে যেটা অ্যান্সার এসেছি, দেখো এবার তোমরা বলবে স্যার আপনি তো ক্যালকুলেটর দেখে করে নিয়েছেন, তো আমরা কি করে করবো? তো এগুলো তো তোমাদের কাজ, তোমাকে এগুলো মোটামুটি আনুমানিক একটা দেখে মোটামুটি করতে হবে, এগুলো আমার কিছু বলার নেই। এগুলো তোমাদেরকে তোমার মানে ক্যালকুলেশন মানে এটা প্র্যাকটিস করতে করতে এসে হয়ে যাবে, ঠিক আছে। তো দেখে নাও যেটা এসেছে আমার অ্যান্সার 1.860, দেখতে পাচ্ছ কি, এই দেখো 1.860 নাকি সব এসেছে, এই তো দেখতে পাচ্ছ। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা এটা তো মোশার দরকার নেই, তো এটা অপশন কতটা হচ্ছে, তাহলে এটা অপশন দেখতে পাচ্ছি আমরা, অপশন নাম্বার A 16, 16 A হচ্ছে, 16 A, তো 16 হয়ে গেল, ঠিক আছে। চলো এবার 17 নম্বরটা দেখে নেওয়া যাক। 17 নম্বর কি বলেছে যে 1.6 গ্রাম মিথেনে ইলেকট্রন সংখ্যা কত, বাপরে এত সোজা অঙ্ক। উফ, আগে তোমরা বলো একটা মিথেন অণুতে
একটা মিথেনের অণুতে হচ্ছে যে ইলেকট্রন সংখ্যা কত, তা ভেবে চিন্তে বলো তো দেখি। কত পড়াশোনা করেছো? পরীক্ষা চলে এসেছি, আজকে হচ্ছে যে 6 তারিখ, আজকে 6 তারিখ, আর 1 মাসও বাকি নেই পরীক্ষা কিন্তু। চলো দেখো, একটা মিথেন অণুতে ইলেকট্রনের সংখ্যা কত না, একটা কার্বনের হচ্ছে যে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে না, কার্বনের হচ্ছে যে 6 নম্বরে আছে, কার্বন 6, তার মানে 6টা ইলেকট্রন, আর 4টে হাইড্রোজেন, মানে 4টে, মানে 10টা ইলেকট্রন আছে। তো তাহলে একটা মিথেন অণুতে যদি 10টা ইলেকট্রন থাকে, তো 1.6 গ্রাম মিথেনে কত থাকবে? তার মানে গ্রামে দেওয়া আছে, আমরা যদি সংখ্যাতে নিয়ে চলে যাই তো একে কত, তো ড্যাশে কত, মানে যেটা বেরোবে সেটাতে কত। এগুলো তো অঙ্কই নয়, ঠিক আছে, যেন মাখন। তো 1. তো ডাব্লিউ সমান, তার মানে আমাদের কি এন চাই, এন সমান কত দেওয়া আছে 1.6/m। এর আণবিক মাস কত? এর আণবিক মাস 16, তার মানে কত হচ্ছে 1.10 মোল, 10 মোল। তো তাহলে এত মোল মানে কি, এত সংখ্যা, মানে এটা জাস্ট এনে দিয়ে যদি গুণ করে দিই তো Na/10 সংখ্যা হয়ে যাচ্ছে। তো এগুলো দেখো, আরো সব বসে দেখাতে পারবো না, এগুলো জানো, বুঝে গেছো। তো তার মানে একটা মিথেন অণুতে এতগুলো থাকে, তো Na/10 কত থাকবে, তো Na/10 চলো, Na/10 থাকবে 10 ইন্টু Na/10, তো এটা কেটে গেল, তো 6.023 ইন্টু 10⁻23 সংখ্যা। তো দেখো 17 কি আছে, 17 অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 17C। বুঝতে পারলে কি বললাম? বোঝা গেছে আশা করি। তো চলো এবার হচ্ছে যে কি করবো, এবার 18 নম্বরটা দেখো, 18 নম্বরটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটি যৌগে এ ও বি 50% করে এসে যৌগগুলি সরলতম সংখ্যা, এটা খুব ভালো অঙ্ক, সুন্দরী অঙ্ক। দেখো এটা পারো নাকি দেখো। দুটো বেজে গেছে। আঠারো নম্বরটা বলেছে একটি যৌগে এ ও বি মৌল আছে, এ এর পারমাণবিক 50% করে আছে যৌগটি সরলতম সংকেত। তো সরলতম সংকেত মানে কি চেয়েছে বলতো? সরলতম সংকেত মানে ওই যে এম্পেরিক্যাল ফর্মুলা বা সিম্পল ফর্মুলা, যেটা সিম্পলেস্ট ফর্মুলা কোনো কম্পাউন্ড, সেটা চেয়েছে। তো দেখো আমি তোমাদের বলেছিলাম, যখন এই যে পার্সেন্টেজ দেওয়া থাকবে, মানে একটা কম্পাউন্ড ধরে নিলাম এ আর বি মিলে একটা কম্পাউন্ড তৈরি করেছে, তো এ আর বি মিলে যখন কোনো কম্পাউন্ড তৈরি করেছে, তাদের কিচ্ছু দেওয়া নেই, তোমরা কিছু জানো না ব্যাপারটা কি। এ আণবিক ভর দেওয়া আছে, বলেছে যে এ আছে 50%, বি আছে 50%, তাদের হচ্ছে যে মানবিক ভরটা আলাদা। তখন আমি তোমাদের একটা বলেছিলাম যে এই অঙ্কটা আমি করেছিলাম, মানে এইটুক টাইপের। তো আমি বলেছিলাম যে এইসব অঙ্কের ক্ষেত্রে আমাদের যে একটা টার্ম ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে পার্সেন্টেজ বাই মলিকিউলার মাস বা পার্সেন্টেজ বাই AM। পার্সেন্টেজ যেটা দেওয়া আছে ওটা বাই হচ্ছে যে ডিভাইডেড বাই, দেখাচ্ছি আমাদের তখন যে টার্মটা ইউজ করতে হবে, পার্সেন্টেজ মানে যেটা দেওয়া আছে সেটা ডিভাইডেড হচ্ছে অ্যাটমিক মাস, এই টার্মটা ইউজ করতে হবে, এটার অনুপাত করতে হবে। তো দেখো যদি আমরা এর ক্ষেত্রে করি, এর ক্ষেত্রে এটা কি হবে, এর ক্ষেত্রে পার্সেন্টেজ কত 50% দেওয়া আছে, দুটোই 50% করে। আর কত দেওয়া আছে, এর আণবিক ভর কত 10 দেওয়া আছে, তো এটা 5। বি এর আণবিক ভর এটা 50% দেওয়া আছে কিন্তু 20 দেওয়া আছে, এটা 20, তো মানে 5-এর 2। তো আমি এ আর বি এর যদি অনুপাত নিয়ে নিই, A/B নিয়ে নিলে 5:5/2, তো এটা কত আসবে 10-5 আসবে, 10-5। এটা যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তার মানে 10:5 আসবে, মানে কত 10:5 কি আছে, আচ্ছা এটা কত আছে 2:1 করতে পারি, এটা একই তো ব্যাপার। তো তাহলে দেখতে পাচ্ছি যে এ আর বি এর এ হচ্ছে দুটো আছে, যদি আমরা যদি সেই এ করে দেখতে পারি যে A/B সমান যদি 2:1 হয়, তার মানে এ আছে 2, বি আছে 1, তার মানে সংখ্যাটা এরকম হতে পারে A/B হতে পারে। এটা লক্ষ্য করে A/B, নট B/A, মানে A/B করে দেবো না যেন আবার, ঠিক আছে, একটু সাবধানে দেখে। তো A/B কি অপশনের মধ্যে আছে? A/B অপশন আছে, সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা অ্যান্সারটা মিলিয়ে নেবে কিন্তু, প্রত্যেকটা কোশ্চেন যখন করা আছে যেহেতু অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারগুলো মিলিয়ে নেবে, ঠিক আছে। 18C হয়ে গেছে। চলো 19 অঙ্কটা এখানে ধরবে না,
সো বোর্ডটা মুছতে হবে। তো দেখে নাও কোথাও কোনো সমস্যা থাকলে তোমরা মানে তৎক্ষণাৎ তোমরা কমেন্টে জানাও বা আমাকে পার্সোনালি পিন করো, কারণ তোমাদের ডেসক্রিপশন বক্সে মনে হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে জয়েন হয়ে যাও। তো সেখানে গিয়ে আমাকে তোমরা পেয়ে যাবে। তো সে আমার নাম যেটা হচ্ছে দেবজিৎ দুয়ারি, তোমরা ওখানে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখে নাও কোথাও যদি কোনো সমস্যা হয় আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা হলেই। দেখে নিয়েছো, কোনো কোথাও যদি ডাউট হয় করবে, আমি আমার হচ্ছে যে কল করে তোমাদের, মানে টেলিগ্রাম কল অবশ্য, তো টেলিগ্রাম কল করে তোমাদের ডাউট সলভিংয়ের আমি চেষ্টা করবো যদি সেরকম হয়, ডাউট হয়। তো 19 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ আশা করি। তো দেখো 19 নম্বর কোশ্চেনটা কি বলেছে না, 19 নম্বর কোশ্চেনটা বলা আছে যে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড ও 14 গ্রাম কার্বন মনোক্সাইডের মিশ্রণে ও পরমাণুর সংখ্যা কত, মানে ও পরমাণুর সংখ্যা কত। মানে ব্যাপারটা হচ্ছে যে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে ওখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা দেখতে হবে, তারপর দেখতে হবে 14 গ্রাম কার্বন মনোক্সাইডে ওখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত। দুটো যোগ করবো, অ্যান্সার হাতের মুঠোয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো প্রথমে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তো গ্রাম থেকে সংখ্যাতে নিয়ে যাব, বলো তো গ্রাম থেকে সংখ্যাতে নিয়ে যাব, কে নিয়ে যাবে আমাদের, গ্রাম থেকে সংখ্যাতে নিয়ে যাব, কে নিয়ে যাবে না, মোল। তো মোল বের করতে হবে। তো 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে এখানে এন সমান কত, ডাব্লিউ কত দেওয়া আছে 22 গ্রাম, 22 বাই কার্বন ডাই অক্সাইডের 44, কার্বন ডাই অক্সাইডে বের করছি, তো এটা কত হবে হাফ মোল। তো তাহলে দেখো এটা আমরা হাফ মোল পেয়ে গেলাম। তো হাফ মোল মানে কত, হাফ এনএ, মানে কার্বন ডাই অক্সাইডের সংখ্যা হচ্ছে যে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে Ne/2 সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণু থাকে। এবার একটা কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা দুটো হয়, দেখতে পাচ্ছ একটাতে দুটো হয়। তো একটাতে যদি দুটো হয়, একটা CO2-তে অক্সিজেন আছে কত, দুটো। তো Na/2-তে কত হবে, Na/2 কার্বন ডাই অক্সাইডে হবে, ও হবে কত 2 × ½ Na, কত Na সংখ্যক। তাহলে হয়ে গেল কার্বন ডাই অক্সাইডে, তাহলে আমি যেটা পেলাম কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা Na। তো কার্বন মনোক্সাইডে কত, এন সমান কত হবে 11 দেওয়া আছে তোমার, কত দেওয়া গো, কত কত কোথায় গেল অঙ্কটা, 19 অঙ্কটা, 14 গ্রাম, সরি 14। তো কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত, না কার্বনের 12, এই সরি হ্যাঁ কার্বনের 12 আর অক্সিজেনের 16, মানে 16 দিয়ে 16 12 6 দিয়ে 8 28। তো 28, 14 দিয়ে 28, তার মানে এটাও কত পেলাম, হাফ মোল পেলাম কিন্তু। তার মানে এখানে হাফ এনের সংখ্যক লিখতে পারি, হাফ এনের সংখ্যক। এই সংখ্যাটা কার পেলাম, এটা কার্বন মনোক্সাইডের সংখ্যা পেলাম। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এখানে একটা কার্বন মনোক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কতগুলো হচ্ছে, একটা হচ্ছে, একটা সিওতে মানে কার্বন মনোক্সাইডে অক্সিজেন আছে কত, একটা। তো Na/2-তে কত হবে, তো Na/2 হবে পাগল সব, Na/2। তো বলেছে এখানকার অক্সিজেনের সংখ্যা আর এখানকার এই যে অক্সিজেনের সংখ্যা, এই দুটো যোগ করলেই তো আমাদের ঝামেলা শেষ। তো দুটো যোগ করে নাও, তার মানে যদি টোটাল টোটাল যদি বলি টোটাল, তাহলে কি হবে Na প্লাস Na/2 মানে কত, 3/2, হাফ, হ্যাঁ 3/2 Na। তো অ্যান্সার কি বলেছে, 3/2 Na আসে। তো 3/2 3/2 3 কতটা, 19-এরটা 19 যাব বাবা। আচ্ছা 3/2 Na, এবার এটা ক্যালকুলেট করতে হবে, উফ বাবা রে, বাচ্চাদের এত খাটাবে টিচাররা এই যারা কোশ্চেন করতাম। দেখো 6.023 ইন্টু 3 মানে 1.5 লিখলেই হবে, 1.5। তো 9.0 এসতেছে, কোথায় গেল 19-এরটা, তাহলে 9.0 দিয়ে দেখো, এই দেখো আমি জাস্ট এটা করেছি, দেখো 9 যেটা এসেছে 9.034, ঠিক আছে। তো আমি 9 দিয়ে করে দিলাম, তো 9.033 ওই একই ব্যাপার। তারপরে 9.033, 9.033 ইন্টু 10⁻23 যেমন ছিল, এটা অ্যান্সার। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কতটা 19-এর বি, 19-এর বি, হ্যাঁ চলো। তো নেক্সট অঙ্ক 20টা কি বলেছে,
তো দেখো 19-এর হ্যাঁ কতগুলো 20 অঙ্কটা কি বলেছে দেখো, 20 অঙ্কটা দেখো, 20 অঙ্কটা বলেছে হিমোগ্লোবিনে ভর ভিত্তিক এত পার্সেন্ট এফি বর্তমান হিমোগ্লোবিনের আণবিক ভর স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি। আণবিক ভর 67,200 আর প্রায় 1 অণু হিমোগ্লোবিনে উপস্থিত এফি এর পরমাণুর সংখ্যা হলো ড্যাশ। আচ্ছা দেখো অ্যাকচুয়ালি অঙ্কটা একটু ঘুরিয়ে ফিরে কিন্তু একটা কথা বলছে যে পার্সেন্টেজ কম্পোজিশন আমি করেছিলাম। পার্সেন্টেজ কম্পোজিশন দেখো মনে করো, ধরলাম আমরা এফির পার্সেন্টেজ আমি ধরলাম মিথেন একটা এটা নিলাম, এটা মনে করে দিই ছোট্ট করে মিথেন, ঠিক আছে। তো মিথেনের আমি বললাম যে হাইড্রোজেনের পার্সেন্টেজ কম্পোজিশন বের করবো, হাইড্রোজেনের পার্সেন্টেজ কম্পোজিশন বের করবো। তো হাইড্রোজেনের পার্সেন্টেজ কম্পোজিশন যদি এরকম করে বের করি, তো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, কতগুলো হাইড্রোজেন আছে 4টে, নিচে কি হয় না পুরো টোটালটার আণবিক ভর হয়, তার মানে কত 12×16 ইন্টু 100 গুণ করলে যেটা হয় সেটা কি হাইড্রোজেনের হচ্ছে যে পার্সেন্টেজ কম্পোজিশন পেরিয়ে যায়। তো হাইড্রোজেনের এখানে 4×4=16, তো 100/4 মানে 25%, বুঝতে পারলে? তো এটাই চেয়েছে। এবার তোমাদের এটা ঘুরিয়ে কি দেওয়া আছে না, কি বলেছে এফির সংখ্যা চেয়েছে, তার মানে এখানে যে দেখো যে আমরা এখানে লিখলাম যে 4টে হাইড্রোজেন আছে, তো ওটাই তোমাদের চেয়েছি। মানে এখানে এফির সংখ্যা যদি আমরা এক্স ধরে নিই আর এফির 56 দেওয়া আছে, আর এখানে টোটাল আণবিক ভর দেওয়া আছে হিমোগ্লোবিন না কি বলেছে, হ্যাঁ হিমোগ্লোবিন, আর এখানে 100 দিয়ে যেমন আছে তেমন করলে হয়ে যাবে। তো দেখো অঙ্কটা কি করছি দেখো। তো দেখো যেটা বলেছে আমি যদি লিখি যে এফির কত পার্সেন্টেজ কম্পোজিশন দেওয়া আছে, তো যেটা দেওয়া আছে দেখো আমি একবারে ডাইরেক্ট করে দিয়েছি 0.35%, মানে নিচে 100, সিম্পল ব্যাপার। 0.335 সরি, তো 0.335। এবার কি বলেছে এফি বর্তমান, এফি এটা আছে, এটা সমান পার্সেন্টেজ কম্পোজিশন অফ এফি সমান লিখতে পারি এটা এফির আণবিক ভর 56 দেওয়া আছে, 56 দেওয়া আছে। তো এবার ওর সংখ্যাটা কত জানো, ওটাই জানতে চাইছি যে এক্স, এক্স নট ই এক্স, জাস্ট এক্স, একটু সাবধান। এটা 67,200, ঠিক আছে। না এটা তো লাগবে না যেহেতু এখানে পার্সেন্টেজ বসিয়ে দিয়েছি। তো এটা চলে গেল। তো এক্স সমান এটা ডাইরেক্ট লিখতে পারি, এক্স সমান এটা লেখা যেতে পারে 0.335 ইন্টু 672 ডিভাইডেড বাই 56। চলো देखो अपनी लापरवाही का नतीजा 3 এটা ইন্টু 672 मुझे तो 4.02 4 আছে এই দেখো ওটা করতে ডাইরেক্ট এসেছে 4.02, মানে এটাকে আমরা লিখতে পারি 4.02 এসে, তো আমরা এটাকে 4 লিখতে পারি। তো এখানে এক্স এর সংখ্যা কতগুলো হচ্ছে 4টে, তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এফির পরমাণু হিমোগ্লোবিনে এফির পরমাণু সংখ্যা কত হলো 4টে হলো। বোঝা গেছে অঙ্কটা? বুঝতে পারলে কি বললাম, পার্সেন্টেজ কম্পোজিশনের অঙ্ক যেটা বলেছিলাম, তো সেটাও ঠিক আছে। চলো 20 হয়ে গেল, এবার 21-এর অঙ্ক কি বলেছে 21। চলো 21-এর অঙ্কটা স্ক্রিনের দিকে তাকাও। 100 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে এত গ্রাম সংখ্যক অণু সরানো হলে তবে বাকি কত সংখ্যক অক্সিজেন, কত সংখ্যক মোল, এটা আবার কি অঙ্ক, কত সংখ্যক মোল কার্বন ডাই অক্সাইড পড়ে থাকবে। আচ্ছা তো এই ব্যাপার করে ফেলো, তবে আমি কি বলবো। চলো কি বলছে দেখি। 100 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড, তো এত গ্রাম সংখ্যা, তার মানে কি দেখো গ্রামে দেওয়া আছে, সেই গ্রাম থেকে সংখ্যা বিয়োগ করেছে, সংখ্যা বিয়োগ করতে বলেছে। তো গ্রামটাকে আমাদের কাছে নিয়ে যেতে হবে, সংখ্যাতে নিয়ে যেতে হবে, তাহলে সংখ্যা থেকে সংখ্যা বিয়োগ হয়, মানে গরু থেকে গরু বিয়োগ, ছাগল থেকে ছাগলের বিয়োগ হয়, সেরকম ব্যাপারটা। তো তাই জন্য গ্রামটাকে আমাদের সংখ্যা নিয়ে যেতে হবে। তো দেখো এখানে একটু কোশ্চেন কর্তা যিনি কোশ্চেন করেছেন তিনি একটু পাকামো মেরেছেন। কি পাকামোটা কি না, 100 মিলিগ্রাম দেওয়া আছে, তো আমরা জানি যে 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। তো 100 মিলিগ্রামে কত হবে, তো 100 মিলিগ্রাম কি হবে 1/10, তো দেখো 1 মিলিগ্রামে 1/1000 গ্রাম হয়, তাহলে 100তে হবে, এটা দিয়ে 100তে গুণ, তো নিচে 1/10 মানে 0.1 গ্রাম, অ্যাকচুয়ালি এটা দেওয়া।
0.1 গ্রাম, সেটাকে পাকা মেরে ওরা ইচ্ছে করে সব ঘুরিয়ে দিয়েছে। ছাড়ো, তো আমরা গ্রাম পেলাম, এবার কার্বন ডাইঅক্সাইডের মোল কত দরকার, মোল পেলে তারপর সংখ্যাতে যাবো। তো ডাব্লিউ কত 0.1, নিচে আছে কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা কত, পারমাণবিক ভর হচ্ছে এই আণবিক ভর কার্বন ডাইঅক্সাইড 44, এটা লিখতে পারি 1/440। এটা কি পেলাম, মোল পেলাম, মোল পেয়ে গেলাম তাই তো, কত, হ্যাঁ ঠিক আছে। চলো এটা মোল পেয়ে গেলাম, তার মানে কি 1.440, এটা কি, এটা মানে এন এর সংখ্যক পেয়ে গেলাম, এটা সংখ্যা পেয়ে গেলাম তাহলে। তো আবার গন্ডগোল, চলো গন্ডগোল তো করেছি যখন, তো সামলাতে হবে। তো দেখো এটা ক্যালকুলেশনটা কি করতে হবে, দেখো 1.440 করতে যেটা এলো 2.27, বাপরে কিরকম অ্যান্সারটা এসেছে দেখো, 2.27272727 ইন্টু 10⁻³ দেখতে পাচ্ছ 2.27272727 ঠিক আছে। তো দেখো এটা লিখে দিলাম আমি, 2.27 ইন্টু 10⁻³ অত লেখার দরকার নেই, তো পাশে কি আছে 6.02, উফ বাপরে, 023 ইন্টু 10⁻23, তাই তো। এবার এটা দেখো, এটা গুণ করতে হবে, দেখো এটা 6×2 = 12, তো সামথিং এরকম 12-র কাছাকাছি হবে। এটাতে জাস্ট আমি কত দিয়ে গুণ করবো, 6.02 দিয়ে গুণ করলাম, যা বাবা, ইন্টু 10⁻23। তো এটা একবারে চলে এসেছে, যেটা 1.368 ইন্টু 10⁻21, দেখো এটা এসেছে, ঠিক আছে। এবার এটা 21 চলে এসেছে, এবার এতে থেকে দেখো কত বিয়োগ করেছে, এটা থেকে কত বিয়োগ করতে বলেছে না, 10⁻21 সংখ্যক বিয়োগ করতে বলেছে। চলো এটাতে বিয়োগ করে দিই, মানে 1.368 ইন্টু 10⁻21 থেকে 10⁻21 বিয়োগ করতে হবে। তো এটা বিয়োগ করবো কি করে, তো 10⁻21 কমন টানতে হবে, 1.368 মাইনাস 1, তো 10⁻21 এখানে 1.3 থেকে তোমার কত থাকবে, ইন্টু 0.368 ইন্টু এটা, তার মানে 0.368 ইন্টু 10⁻21, এরকম কিছু ক্যান্সার আছে। যা বাবা, কি সব চলে এলো গো, কত সংখ্যক, আচ্ছা 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 আচ্ছা, এটা তো সংখ্যা পেলাম, এবার বলছি মূলে চেয়েছে, মূল সংখ্যা চেয়েছে। তো দেখো অঙ্কটা এত প্যাঁচ মেরেছে না, কি বলবো, আর এত সংখ্যা চেয়েছে। তো আমরা জানি 6.023, এটা আমার এতটা চলে এলো, তো 6.023 ইন্টু 10⁻23-তে 1 মোল হয়, এত সংখ্যাতে মানে এনেতে 1 মোল হয়, এটা তো আমরা জানি। তো তাহলে একটিতে কত মোল হবে, একটিতে 6.023 ইন্টু 10⁻23, ঠিক আছে। আচ্ছা ক্যামেরা চালু আছে তো না, ঠিক আছে, মাঝে মাঝে ভয় হয়, দেখলাম আমি একা একা বকেই যাচ্ছি দেখলাম ক্যামেরা চালু হয়নি, কারণ এটা আমার সাথে অনেকবার ঘটেও গেছে অলরেডি, ঠিক আছে। তো ওই ভয়টা আছে। কখনো কি হয়েছে, মাইকের এই যে এটা আছে না, এই যে অক্স কেবলের এখানে যেটা করা আছে, তো কখনো দেখেছি যে মাইক এখানে সব করা আছে, তো ওটা লাগানো নেই, তো একা একা বকে যাচ্ছি, কিছু সাউন্ড রেকর্ড হচ্ছে না, মানে অনেক নয়েজ আসছে, ঠিক আছে, তার জন্য আবার প্রথম দিয়ে করতে হয়, তো বহুত ঝামেলা, মনে থাকে না অনেক কিছু। তারপর 0.368, তাহলে এটা একে পেয়ে গেলাম, তো 0.368 ইন্টু 10⁻21 কত পাবো, তো এটা জাস্ট হয়ে যাবে 368 ইন্টু 10⁻21, নিচে 6.023 ইন্টু 10⁻23, বাপরে। তো এটা গেল, তো উপরে থাকবে কত, 10⁻23 থেকে 21 বাদ দিলে কত, 2, মানে এটা উপরে 2 চলে এলো। তো এটা করো, এটা আবার ক্যালকুলেট করো, 0.368 বাটে 6.023, দেখো যেটা এসেছে 0.061 এসেছে, তো 0.061 করে দিই, 0.061 ইন্টু 10⁻²
এবার একটা শূন্য আমি এখানে সরিয়ে আনলাম, মানে 0.6 করলাম, আর ধরো একটা শূন্য এখানে -6 তুলে দিলাম। তো এটা কত, এটা মোল চলে এলো। দেখো এটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, একটা ভালো অঙ্ক, মানে প্রচুর ক্যালকুলেশন দিয়ে করতে দিয়েছে অ্যাকচুয়ালি। আর কিছু নেই, ক্যালকুলেশন জানলেই হলো। তো প্রথমে কি বলেছে না, মিলিগ্রামে দেওয়া আছে, সেখান থেকে আমাদের সংখ্যা বের করলাম। তো সংখ্যা থেকে আবার আমাকে কি বললাম, ওটা থেকে 10⁻21 সংখ্যা বাদ দিলাম। ওটা বাদ দেওয়ার পরে বলেছে যে সংখ্যাটা আসবে ওই সংখ্যাটা এখন মূলে কনভার্ট করতে হবে। তো মূলে কনভার্ট করতে এটা এলো। তো এটা অপশন ডি হচ্ছে যে কারেক্ট অ্যান্সার, মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝে গেল, 21 ডি। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা বলো, ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? কোনো কোথাও যদি বুঝতে সমস্যা হয়, ক্লাসের ওই সময়টা স্ক্রিনশট মারবে, আমাকে পাঠাবে টেলিতে। আমি সঙ্গে সঙ্গে মোটামুটি যতটা, কারণ আমার তো অন্যান্য ব্যাচ, অফলাইন ব্যাচ আছে, তো আমি যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? চলো 22 নম্বর কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি। তো 22 নম্বর কোশ্চেনটা কি বলেছে, ইনসুলিনে 3.4% সালফার আছে, ইনসুলিনের সর্বনিম্ন আণবিক ভর হলো ড্যাশ। দেখো এখানে কিন্তু পার্সেন্টেজ কম্পোজিশনের অঙ্ক দেওয়া আছে, মানে পারবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, পার্সেন্টেজ, আরও একটা পার্সেন্টেজ কম্পোজিশনের মানে ফর্মুলা কি ছিল, যে পার্সেন্টেজ কম্পোজিশন অফ এনি অ্যাটম। পার্সেন্টেজ কম্পোজিশন অফ এনি অ্যাটম, আমরা তাহলে কি লিখতাম, না লিখতাম কি, ওই অ্যাটমের অ্যাটমের অ্যাটমিক মাস লিখতাম, অ্যাটমিক মাস ইন্টু নাম্বার। নাম্বারটা কি, অ্যাটমিক মানে কতগুলো আছে, সংখ্যাটা লিখতাম, কতগুলো পরমাণু আছে সেটা সংখ্যা লিখতাম। আর এটা এটা হচ্ছে যে কি, মলিকুলার মাস অফ দিস কম্পাউন্ড, অফ মানে সেই টোটাল কম্পাউন্ড, ও সেই বড় কম্পাউন্ডার, ঠিক আছে, অফ দিস কম্পাউন্ড। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো 3.4% যেটা দেওয়া আছে, তার মানে এটা দেওয়া আছে 3.4%, মানে এটা লিখতে পারি 3.4/100 লিখতে পারি। এটা সালফারে কি দেওয়া আছে না, সালফারে এটা দেওয়া আছে, মানে পার্সেন্টেজ কম্পোজিশন দেওয়া আছে। এবার দেখো এই যে অ্যাটমিক মাস কত সালফারে, আমরা জানি 32 পারমাণবিক ভর, কিন্তু সালফারের সংখ্যা কি দেওয়া আছে, দেখো কিন্তু সালফারের সংখ্যা দেওয়া নেই। আমি সালফারের সংখ্যা সাপোজ ধরে নিলাম এক্স, ধরলাম এক্স। আচ্ছা দাঁড়ানো, এটা যেন এটা দুটো এক্স হয়ে যাচ্ছে। আচ্ছা এটা ই করে দিলে, এটা বড় করে দিই, এটা এভাবে লিখে দিই 32x, মানে নাম্বারটা এক্স। এবার মলিকুলার মাস অফ দিস কম্পাউন্ড, মানে এটাই তো আমাদের চেয়েছে অ্যাকচুয়ালি। এই অঙ্কে এই ওয়াইটাই চেয়েছে, মিনিমাম মান চেয়েছে, ওয়াইটা কত হবে সেটাই চেয়েছে। তো এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি কি করলাম, ওয়াই/এক্স এর মান নিয়ে নিলাম, ওয়াই/এক্স এর মানটা আমি বের করবো। দেখো ওয়াই/এক্স এর মানটা কি আসবে, তো ওয়াই এর মান মানে 3.4, ওয়াই এর সাথে যেটা গুণ আছে, আচ্ছা এটা এক্স এর সাথে কি গুণ আছে, 32 × 100, ওয়াই এর সাথে 3.4। তো এটা দেখো করবো 32 × 100 ভাজিত 3.4, তো 941, দেখো 941 দেখা যাচ্ছে, 941। তো দেখো 941 এসেছে, তার মানে দেখো ব্যাপারটা, তার মানে 941 এসেছে, ঠিক আছে, আমি ওটাই রাখলাম। এবার তাহলে আমি ওয়াইয়ের মানটা কি দরকার আমার, তার মানে ওয়াইয়ের মানটা যেটা দেখুন 941 × x, এটাই আমার ওয়াইয়ের মান হওয়া উচিত। এবার কোশ্চেনটা শোনো, ইনসুলিনের সর্বনিম্ন আণবিক ভর কত, তো ওয়াইটা কি ছিল, ওই ইনসুলিনের আণবিক ভর, তো সর্বনিম্ন বলেছে, সর্বনিম্ন। আর এক্সটা এখানে কি ছিল, এক্সটা ছিল যে সালফারের সংখ্যা, সালফারের সংখ্যা। ওয়াইটা কি ছিল, মলিকুলার মাস, ইনসুলিনের মলিকুলার মাস। তাহলে বলো, এটা বলেছে মলিকুলার মাসটা সর্বনিম্ন চেয়েছে, তাহলে এক্স এর মান কি হলে এটা সর্বনিম্ন হবে, তুমি বলো একটা কম্পাউন্ডে যদি সালফার, যদি কোনো কম্পাউন্ডে সালফার নিশ্চয়ই 0.3, 1.5 বা এরকম একটা ভগ্নাংশ আকারে নিশ্চয়ই থাকতে পারবে না, হয় একটা থাকবে, সর্বনিম্ন যতগুলো থাকতে পারে সেটা হচ্ছে একটা। তো যেহেতু এখানে ইনসুলিনের মলিকুলার মাস সর্বনিম্ন চেয়েছে, তখন আমরা x = 1 বসাতে পারি কি, যদি 1 বসে তাহলে দেখো এটা কত হবে 941, এটা কত হবে মিনিমাম, মিনিমাম ভ্যালু, এটা মিনিমাম। দেখো 941 অপশানে আছে কি, 940 আছে, মানে ওই একই 940, ঠিক আছে, মানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 22-এর এই অঙ্কটা খুব কনসেপচুয়াল, মারাত্মক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বুঝতে পারলে কি বললাম।
না, আমাদের কি বলেছে যে যেহেতু এসের এই মলিকিউলার ইনসুলিনের মলিকিউলার মাসটা সর্বনিম্ন বা মিনিমাম চেয়েছে, তখন আমরা কি করতে পারি? তো সালফার, তার মানে একটা মলিকিউলে সালফার সর্বনিম্ন থাকতে হবে। তো সালফার একটা মলিকিউলে সর্বনিম্ন কতগুলো থাকতে পারে? নিশ্চয়ই ভগ্নাংশ আকারে থাকতে পারে না। তারপরে সর্বনিম্ন থাকতে হলে একটা থাকতে হবে। তো তাই জন্য আমি এক্স এর মানে 1 বসেছি, সেখানে ওয়াই এর মিনিমাম যে মানটা যেতে সেটা 941 এসেছে। বোঝা গেছে? তো চলো 22 অঙ্কটা হয়ে গেছে। চলো এবার হচ্ছে যে আর কি অঙ্ক আছে দেখে নিই। 22 পরে 23 অঙ্কটা, চলো 23 অঙ্কটা কি বলেছে দেখো। 23 অঙ্ক কি বলবো, সহজ। আচ্ছা 23 অঙ্কটা, এত গ্রাম জলের মধ্যে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে? চলো তার মানে এন সমান দিয়েছে, এন সমান 0. কত গ্রাম, 0.09 বাই 18, মানে 9 2 18, মানে নিচে 2 আর নিচে 100 102 মোল। এত 2 মোল মানে কত হচ্ছে যে এটা মোল মানে এত, এন এ বাই 200 সংখ্যক, এত সংখ্যা। এটা কি পেলাম? এটা জলের পেয়ে গেলাম, জলের সংখ্যা পেয়ে গেলাম, এটা জলের সংখ্যা পেয়ে গেলাম। তো একটা জলে কতগুলো কি চেয়েছি? হাইড্রোজেন। একটা জলে হাইড্রোজেন থাকে কটা? দুটো। তো কত আমাদের এন এ বাই 200, এন এ বাই 200-তে হাইড্রোজেন থাকবে 2 ইন্টু এন এ বাটে 200, মানে এন এ বাই 100, মানে এন এ বাই 100। এন এ কত? 10⁻23 ছিল, তার মানে দুটো কেটে গেলে 10⁻21 আছে, তার মানে 6.022 ইন্টু 10⁻23 ছিল, নিচে 100, মানে 23 থেকে 2 বাদ দিলে কত? 23 থেকে 2 দিলে 21। দেখো 6.022 ইন্টু 10⁻21, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। 23 অপশন সি। ঠিক আছে, চলো 24 কি বলেছে? একটি যৌগের মধ্যে দুই পরমাণু নাইট্রোজেন আছে। যৌগটিতে 30.43% নাইট্রোজেন থাকলে যৌগটির আণবিক ভর কত? দেখো আণবিক 24-এরটা দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি। তো 24-এর অঙ্কটা কি বলেছে দেখো। একটি যৌগে দুটি পরমাণু বা দুটি নাইট্রোজেন আছে। যৌগটিতে 30.43% নাইট্রোজেন থাকলে যৌগটিতে আণবিক ভর কত? তো দেখো যৌগটির এই যে এই অঙ্কটা, অক্সিজেনের সংখ্যা দেওয়া আছে, এই যে অক্সিজেনের পারমাণবিক ভর আমরা জানি, নাম্বারটা দেওয়া আছে, পার্সেন্টেজ কম্পোজিশন দেওয়া আছে, আর এখানে এই মলিকুলার মাস অফ দ্য কম্পাউন্ড দিয়েছে। তো পারবে অঙ্কটা? চলো করে দিই ছোট্ট করে। পার্সেন্টেজ কম্পোজিশন কত দেওয়া আছে? 0.33, তো 3.43/100 দেওয়া আছে। কলমটা গেছে, ছাড়ো। তো নাইট্রোজেনের অ্যাটমিক মাস কত আমরা জানি? 14, আর কতগুলো আছে? দুটো আছে, যেহেতু বলে দিয়েছে। তো মলিকুলার মাস আমরা পেয়ে যাবো। তো এম সমান কি লিখতে পারি? এম সমান এটা লিখতে পারি 14 দিয়ে 28, নিচে 30.43, আর এটা মলিকুলার মাসটা 100, তোমার এটা এখানে 100টা হবে এখানে। তো দেখো কত হচ্ছে, 28 ইন্টু 100 বাটে 3.43, 92 হচ্ছে। অ্যান্সার কি 92 আছে? হ্যাঁ চলো 92, এই দেখো 92 এসেছে, 92। তো অ্যান্সার কতটা ঠিক? ডেটটা 25-এরটা বলো, 25-এরটা দেখি। ফেরাস ও ফেরিক যৌগে এফি পরমাণু তুল্যাঙ্ক ভারের অনুপাত কত? দেখো কি বলেছে দেখো, 25-এরটা দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি। দেখো ফেরাস ও ফেরিক যৌগ, তো দেখো ফেরাস বা ফেরিক কম্পাউন্ড মানেটা কি? ফেরাস মানে যখন হচ্ছে যে কোনো এইসব ফেরাস বা কিউপ্রিক, এই যে ম্যাঙ্গানিজ, এই সরি, তারপরে হচ্ছে যে কি বলা যায়, ফেরাস, ফেরিক, কিউপ্রিক, তারপরে আরো আছে যে তো আপাতত এটাই আমার আপাতত মনে আসছে যে কিউপ্রিক বা হচ্ছে যে ফেরাস ফেরিক, এটার অর্থটা কি? তো ফেরাস মানে হচ্ছে যে, ফেরাস মানে যখন হচ্ছে যে এফিটা হচ্ছে যে Fe2+ স্টেটে থাকবে। Fe2+ মানে ওর সর্বনিম্ন জারণ সংখ্যা যখন Fe2+ থাকবে সেটা হচ্ছে ফেরাস, এটাকে বলা হয় ফেরাস, এটা মনে রাখো, ফেরাস। আর যখন এটা Fe3+ থাকবে, Fe3+ মানে এর হচ্ছে সর্বনিম্ন জারণ সংখ্যা, যেটাকে বলা হয় ফেরিক। মানে এখন যোজ্যতা হচ্ছে 3, এখন তার মানে এখানে ভ্যালেন্সি কত লিখতে পারি? ভ্যালেন্সি 2, এখানকার ভ্যালেন্সি কত? 3।
তাই তো। তো এবার ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়েছে, আমি তাহলে ধরো যদি ইকুইভ্যালেন্ট ওয়েট এর অনুপাতটা করি, এটা হবে কত, Fe2 প্লাসের করবো, এটা ইকুইভ্যালেন্ট ওয়েট Fe3 প্লাসের করবো। তো ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা কি ছিল, যে ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা কি ছিল, যেটা ইকুইভ্যালেন্ট ওয়েটের যেটা হচ্ছে মলিকিউলার মাস বা অ্যাটমিক মাস বা ভ্যালেন্সি ছিল। ফেরাসের 56 দেওয়া আছে, 56 বাই কত হবে, 2 হবে, এটাও হবে 56/3। তো 56/2 এটা তাহলে কত হবে, উপরে উল্টে যে 3/2 হবে, অ্যান্সার কি 3/2 একটা আছে, 3/2 অপশন এই যে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কিনা বলো। দেখো এটা 25, তো 25টা আমি অঙ্ক তোমাদের করে দিয়েছি, পরের দিন আবার 25টা বা যতগুলো আছে বাকিগুলো শেষ করে দেবো। দেখো অঙ্কগুলো বুঝতে পেরেছো নাকি। দেখো যে ফেরাস ফেরিকের ব্যাপারটা কি, ফেরাস মানে হচ্ছে যে সর্বনিম্ন যখন কোনো কম্পাউন্ড মানে যখন কোনো পরমাণু তার সর্বনিম্ন জারণ স্তরে থাকে তখন আস যোগ হয়, আর যখন হচ্ছে ম্যাক্সিমাম জারণ স্তরে থাকে তখন ইক যোগ হয়, তখন ভ্যালেন্সি 2 বোঝা গেছে, এর অনুপাত হয়ে গেছে। তো দেখো যেটা বলবো, যে দেখো তোমাদের প্রথমত তোমাদের যেহেতু বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ এক্সপ্রেস নিয়ে আসবো, তো প্রথমত প্রথম ক্লাস এটা হয়ে গেল সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। তো দেখো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই দরকার। দেখো তোমাদের জন্য আমরা এত কিছু করছি, তো একটা লাইক তো অবশ্যই আমাদের দরকার, ঠিক আছে। একটা লাইক দিয়ে যাবে। আর হচ্ছে যে যদি ভালো লাগে থাকে বা কোথাও কিছু সমস্যা হয় তোমরা কমেন্টে জানাতে পারো। আর ক্লাসটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবে, ভালো লেগেছে বা খারাপ লেগেছে কমেন্টে জানাবে। আর যদি কোনো সমস্যা হয় স্ক্রিনশট নেবে আমাকে টেলিগ্রামে পুরো ডাইরেক্ট পাঠাবে, আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। কোনো সমস্যা হলে আমি আছি। আর যেটা বলবো, আর যদি ক্লাসটা যদি সত্যি ভালো লেগে থাকে তো একটা লাইক দিবে, যদি ভালো না লাগে তো লাইক দেওয়ার দরকার নেই, ঠিক আছে। বুঝতে পারলে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। পরবর্তী ক্লাস বলতে পরবর্তী পার্ট 2 নিয়ে চলে আসবো, এটা পার্ট 1, ঠিক আছে। তো কোনো সমস্যা হলে আমি যেটা বললাম, যে কোনো সমস্যা হলে আমাকে পার্সোনালি টেলিতে তুমি SMS করতে পারো, ঠিক আছে। চলো সি ইউ গাইজ ভেরি সুন। থ্যাংক ইউ যারা যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন, ধন্যবাদ। চলো সি ইউ গাইজ ভেরি সুন।